দেখতে দেখতে দিনটা যেন এক অদ্ভুত বিষণ্ণতায় গড়িয়ে গেল। কিছুক্ষণ আগেই তুর্য আর রিফাত চলে গেল। শুভ্র ওদের সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে সোজা নিজের রুমে ঢুকে পড়েছে। ঘরের আবহাওয়া এখন গুমোট, ভারী। শুভ্র এক মনে আলমারি থেকে কাপড় চোপড় বের করে ট্রাভেল ব্যাগে গুছিয়ে রাখতে লাগলো। ওর প্রতিটি নড়াচড়া যান্ত্রিক, চোখের দৃষ্টিতে এক ধরনের হাড়হিম করা শূন্যতা। সহসা ঈশান রুমে ঢুকলো, শুভ্রের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বস, সব রেডি? এইমাত্র ম্যানেজারের সাথে কথা হলো, কোনো সমস্যা হবে না। শুভ্র একটা শার্ট ভাঁজ করতে করতে নির্বিকারভাবে জবাব দিল, গুড। ঈশান কয়েক মুহূর্ত শুভ্রর শান্ত কিন্তু বিধ্বংসী চেহারার দিকে তাকিয়ে রইল। সাহস সঞ্চয় করে মিনমিনে গলায় জিজ্ঞেস করলো, বস, আপনার কি ফিরতে খুব দেরি হবে? শুভ্র হাত থামালো না। শার্টের হাতা দুটো নিখুঁতভাবে ভাঁজ করতে করতে শীতল গলায় বলল, মন যেদিন বলবে চলে আয়, সেদিনই ফিরব, তার আগে না। ঈশান বুঝতে পারছে ভেতরে ভেতরে কোনো প্রলয় চলছে। ও দীর্ঘশ্বাস ছেড়ে খুব নিচু স্বরে শুধালো, বস, হৃদির সাথে কি আপনার কিছু হয়েছে? মেয়েটা একদম চুপসে আছে। হৃদির নামটা কানে যেতে শুভ্রর চোয়াল শক্ত হয়ে এলো। হাতের মুঠোয় থাকা কাপড়টা সজোরে চিপে ধরল ও। চোখের কোণে চিকচিক করে উঠল এক চিলতে ক্রোধ আর চরম অবজ্ঞা। দাঁতে দাঁত পিষে গম্ভীর স্বরে উত্তর দিল, আমি এই বিষয়ে একটা শব্দ বলতে চাইছি না ঈশান, গেট আউট। ঠিক সেই মুহূর্তে ধীর পায়ে রুমে ঢুকলো হৃদি। দরজার আড়ালে দাঁড়িয়ে শুভ্র আর ঈশানের প্রতিটি শব্দ সে স্পষ্ট শুনছে। সারাটা দিন এক ভয়াবহ যন্ত্রণায় কেটেছে ওর, কিন্তু এখন ওর নিজেকে সামলাতে পারল না। হৃদিকে বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকতে দেখে ঈশান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ও মৃদু স্বরে বলল, আরে হৃদি, কিছু বলবে? হৃদি কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নিচু করে খুব ধীরে হ্যাঁ সূচক সায় দিল। ঈশান বিচক্ষণ ছেলে, ও পরিস্থিতি আঁচ করতে পেরে শুভ্রর দিকে একবার তাকিয়ে বলল, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। ঈশান ঘর থেকে বেরিয়ে যেতেই এক অসহ্য নিস্তব্ধতা রুমটাকে গ্রাস করে নিল। শুভ্রর মধ্যে কোনো ভাবান্তর নেই। ও যেন হৃদির অস্তিত্বই টের পাচ্ছে না। ও আগের মতো যান্ত্রিক হাতে কাপড়গুলো ব্যাগে ভরতে থাকলো। হৃদি কয়েক পা এগিয়ে এলো শুভ্রর দিকে। ওর বুকের ভেতরটা আজ এক উন্মাতাল সমুদ্রের মতো উত্তাল। হাত পা থরথর করে কাঁপছে। সে অস্ফুট স্বরে কাঁপা গলায় প্রশ্ন করলো, আপনি কি সত্যি চলে যাবেন শুভ্র ভাই? শুভ্রর হাত দুটো মুহূর্তের জন্য থমকে গেল। একটা তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। ও ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে হৃদির দিকে তাকালো। শুভ্র সেই চোখের দৃষ্টি আজ অদ্ভুত রকমের শীতল, যেন কোনো এক অচেনা মানুষ দাঁড়িয়ে আছে সামনে। ও হৃদির চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত রুক্ষ আর নির্দয় গলায় বলল, কিছু বলার থাকলে সরাসরি বল, আর না হলে এখন এখান থেকে যা। এসব ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো মুড বা সময় কোনোটি আমার নেই। শুভ্রর এই বিষাক্ত কথাগুলো শুনে হৃদির মনে হলো কেউ ওর গলার কাছে সজোরে চেপে ধরেছে। কথা বলার শক্তিটুকু যেন হারিয়ে ফেলছে ও। শুভ্র আবার কাজে মন দিল, যেন হৃদি একটা জড় পদার্থ ছাড়া আর কিছুই নয়। হৃদির চোখের বাঁধ ভেঙে অশ্রু নোনা জলের ধারা হয়ে গাল বেয়ে নামছে। সে কান্নায় ভেঙে পড়া গলায় বলল, এমন কেন করছেন শুভ্র ভাই? কেন আমাকে এভাবে তিলে তিলে মেরে ফেলছেন? শুভ্র হাতের কাপড়টা সজোরে ব্যাগের ভেতর গুজে দিল। তার চোয়াল শক্ত হয়ে আছে। সে হৃদির দিকে না তাকিয়ে খুব নিস্পৃহভাবে বলল, জানি না এভাবে তোকে ইগনোর করতে আমার ভালো লাগছে। এখন যাবি তুই এখান থেকে? হৃদি এবার ঝড়ের বেগে শুভ্রর একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার দু চোখে তখন অভিমান আর যন্ত্রণার আগুন। সে চিৎকার করে বলে উঠল, কি করেছে আমি? কাল আপনাকে একটা থাপ্পড় মেরেছিলাম, এটাই কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল? এই সামান্য কারণে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? বলে হৃদি শুভ্রর একটা শক্ত হাত নিজের দুহাতে জড়িয়ে ধরল।
সে শুভ্রর হাতটা টেনে নিজের গালে ছোঁয়ালো, করুণ স্বরে মিনতি করে বলল, ঠিক আছে, আপনি আমাকে থাপ্পড় মারেন, একটা না, আপনার যতটা খুশি ততটা থাপ্পড় মারেন, যত রাগ আছে সব আমার উপর মিটিয়ে নেন, কিন্তু প্লিজ এইভাবে আমাকে এড়িয়ে চলবেন না। আই জাস্ট কান্ট রিয়ার দিস পেইন। শুভ্র ভাই, আমি সহ্য করতে পারছি না। শুভ্রর শরীরের প্রতিটি শিরা উপশিরা রাগে রিরি করে উঠল। চোরের মায়ের বড় গলা। মুহূর্তের মধ্যে সে রিদিকে হ্যাঁচকা টানে দেয়ালের সাথে সজোরে চেপে ধরল। শুভ্রর হাতের আঙুলগুলো রিদির বাহুতে দেবে বসেছে। সে রিদির মুখের একদম কাছে নিজের মুখটা নিয়ে এসে হিসিয়ে বলল, থাপ্পড় দিতে বলিস? শোন রিদি, থাপ্পড় যদি দেওয়ার থাকতো তবে ওই মেলাতেই তোকে চড় কষাতে পারতাম। আর কি বললি? আমার এড়িয়ে চলা তুই সহ্য করতে পারছিস না? কেন রে, খুব কষ্ট হচ্ছে তোর? কতটুকু কষ্ট? আমার তো মনে হয় না তোর বিন্দুমাত্র কষ্ট হচ্ছে, বরং তোর তো এখন অনেক খুশি হওয়ার কথা। আই এম গিভিং ইউ স্পেস রিদি। আমি তো তোকে আর কারো থেকে দূরে থাকতে বলছি না, কারোর সাথে কথা বলতে নিষেধ করছি না, তোকে একদম তোর মতো স্বাধীন করে ছেড়ে দিয়েছি। খুশি হসনি তুই? শুভ্রের প্রতিটি শব্দ তপ্ত আগুনের গোলার মতো রিদির কানে এসে আশ্রে পড়ছে। লজ্জায় আর অভিমানে রিদির মাথাটা নিচু হয়ে এলো। টপ টপ করে নোনা জল গড়িয়ে মেঝেতে পড়ছে তার। রিদির চোখের ওই অসহায় পানি দেখে শুভ্রর পাথরের মতো শক্ত মনটা যেন নিমিষেই খানিকটা নরম হয়ে এলো। সে রিদির বাহুর উপর থেকে হাতের বাঁধন কিছুটা আলগা করে দিল। শুভ্র এবার খুব নিচু কিন্তু ভাঙা গলায় বলল, সবসময় কি তুই এই শক্ত শুভ্রকে দেখিস রিদি? কখনো কি আমার ভেতরটা বোঝার চেষ্টা করিস না? আই এম অলসো এ হিউম্যান বিং রিদি। আমিও রক্তে মাংসে গড়া এক সাধারণ মানুষ। আমার ভেতরে অনুভূতি আছে, আমার ভেতরে অভিমান আর রাগ আছে। ইউ হার্ট মি সো ব্যাডলি রিদি, আই এম টোটালি ব্রোকেন ইনসাইড। অথচ তুই কিনা বলছিস আমি কেন এমন করছি? শুভ্রর কণ্ঠস্বরে আজ এক বুক হাহাকার মিশে আছে। রিদি ঝাপসা চোখে শুভ্রর দিকে তাকালো। রিদি আবারও কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো তার গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় শুধু এটুকুই আওড়ালো, বিশ্বাস করুন আমি কালিচ্ছে করে। শুভ্রর তপ্ত নিঃশ্বাস রিদির কপালে আশ্রে পড়ল। সে রিদিকে কথা শেষ করতে না দিয়ে কর্কশ গলায় থামিয়ে দিল। শুভ্রর চোখের মণি দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। সে অত্যন্ত তাচ্ছিল্যের স্বরে বলল, তোকে যেতে হবে কেন রিদি? তোর কি নিজের কোনো পার্সোনালিটি নেই? তোর কি ন্যূনতম আত্মবোধ নেই? তুই যদি নিজে থেকে না যেতে চাইছিস তবে এই পৃথিবীর কারো সাধ্য ছিল না তোকে এক কদম নড়ানোর। মন যেখানে সায় দেয় না সেখানে কি জোর করে মন বসানো যায়? যায় না রিদি। সো স্টপ দিস ড্রামা। রিদির মাথাটা লজ্জায় আরো নিচু হয়ে এলো। মেঝের কার্পেটের দিকে তাকিয়ে সে নিজের নখ দিয়ে আঙুল খুঁটতে লাগলো। শুভ্র একটা দীর্ঘশ্বাস টেনে নিজেকে কিছুটা সংযত করার চেষ্টা করলো, কিন্তু তার চোয়ালের হাড়গুলো এখনো রাগে কাঁপছে। সে রিদির চিবুকটা হ্যাঁচকা টানে উঠিয়ে ধরল। রিদির চোখের মণি বরাবর তীক্ষ্ণ দৃষ্টি হেনে ধীর আর ভারী গলায় বলল, শোন রিদি, তুই নারী, আর এই সোসাইটিতে নারীদের সবসময় ছেলেদের থেকে নিচু চোখেই দেখা হয়। সামান্য একটু ভুল করলে মেয়েদের চরিত্র নিয়ে 10 গুণ বেশি কাটাছেঁড়া হয়। আমি একবার না বারবার দেখেছি রাসেল তোর হাত ধরেছে। কেন ও তোর শরীরে টাচ করবে? তুই কি একটা শব্দ করতে পারিসনি? কথা বলবে ঠিক আছে, কিন্তু কথায় কথায় কেন গায়ে হাত দেবে? শুভ্রর কথার প্রতিটি অক্ষর রিদির কানে বিষাক্ত তীরের মতো বিঁধছে। শুভ্র তার হাতের বাঁধন আরো শক্ত করে রিদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, রিদি, আজ আমাকে বলতে হচ্ছে একটা নারীর যদি ন্যূনতম সেলফ রেসপেক্ট থাকে তবে তার শরীরে অন্য কারো টাচ সে মোটেও সহ্য করে না। রিলেশন যাই হোক না কেন, হি ইজ নো রাইট টু টাচ ইউ। কিন্তু তুই কি করেছিস? যতবার ও তোর হাত ধরেছে তুই বিরক্ত হয়েছিস ঠিকই, কিন্তু কোনো হার্ট প্রটেস্ট করিসনি।
কেন রে? একটা সপাটে চর কষাতে পারিসনি জানোয়ারটার গালে? থাপ্পড় দিয়ে একটাবার বলতে পারিসনি যে তোর এসব সস্তাই আর কি? একদম ভালো লাগে না। ইউ আর সো উইক রিদি, অথচ তুই আমাকে থাপ্পড় মারতে ঠিকই হাত চালিয়েছিলি। হাউ আইরনিক। হৃদি ডুকরে কেঁদে উঠল। শুভ্রর এই লজিক্যাল আর তীক্ষ্ণ কথাগুলোর সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি আর অবশিষ্ট নেই। তার মনে হলো সে শুভ্রর চোখে এক নিমেষেই অনেক নিচে নেমে গেছে। শুভ্রর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হৃদির অশ্রুসিক্ত মুখটা তার সমস্ত কাঠিন্য টলিয়ে দিচ্ছে মুহূর্তেই। নিজেকে কোনোমতে সংযত করে শুভ্র দুই হাতে হৃদির কাঁধ চেপে ধরল। খুব নিচু কিন্তু গভীর গলায় বলল, কাঁদছিস কেন নিজেকে দুর্বল মনে করে? শোন হৃদি, আমার চোখে নারী কখনো দুর্বল নয়, আর আমার স্ত্রী হয়ে তুই তো একেবারেই না। নারী যদি হতে হয় তবে তেজস্বী নারীর মতোই হবি। কেউ শরীরে টাচ করলে সেখানে পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবি না। চুপ থাকলে মানুষ আরো মাথায় চড়ে বসে, জানিস তো? তুই চুপ ছিলি বলে রাসেল ওই খানকির পোলা হালা তোর শরীরে টাচ করার সাহস পেয়েছে। যদি তুই একটা বার রুখে দাঁড়াতি তবে শরীরের টাচ তো দূরের কথা, তোর আশেপাশে আসতেও সে লজ্জায় কুকড়ে যেত। যদি সে ভালো ফ্যামিলির কোনো ভদ্র ছেলে হতো। শুভ্র এবার হৃদির উপর থেকে হাতের বাঁধন আলগা করে দিল। সে উল্টো দিকে ঘুরে কয়েক পা এগিয়ে গেল। তার কণ্ঠস্বরে এখন আক্ষেপ আর তাচ্ছিল্য মেশানো। সে দেয়ালে এক হাত রেখে শান্ত গলায় বলল, ভাবতে অবাক লাগে হৃদি, আমি জাস্ট বলেছি পরপুরুষের ছোঁয়া পেতে তোর ভালো লাগে, অমনি তুই আমার গালে সপাটে হাত চালিয়ে দিলি। অথচ একটা বার ভাবলি না আমি তোর হাজবেন্ড, তোর ভালো মন্দের সবটুকু অধিকার আমার আছে। একটা ছেলে বারবার তোর শরীরে টাচ করবে আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? নো হৃদি নো, ইটস জাস্ট ইম্পসিবল। আমার জিনিসে কেউ টাচ করলে আমি স্রেফ খুন করে ফেলবো তাকে। শুভ্র থামল, কোমরে হাত দিয়ে একটা দীর্ঘ ও তপ্ত নিঃশ্বাস ফেলল। হৃদি তখন অপরাধীর মতো নিচু হয়ে ডুকরে কাঁদছে। ওর ফোপানো শব্দে রুমের বাতাস ভারী হয়ে আসছে। শুভ্র ঘাড় বাঁকিয়ে হৃদির দিকে তাকে ম্লান হাসল। সেই হাসিতে এক অদ্ভুত বিষাদ মাখা। সে ফের বলল, আর একটা কথা, জানি না হৃদি, বাট আমি না খুব হিংসুটে একটা ছেলে, সহ্য করতে পারি না। জ্বলে যায় আমার সব। বুকটা একদম আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে যখন দেখি অন্য কেউ তোকে স্পর্শ করছে। তবে সেই জ্বালা পোড়া শুধু আগুন হয়েই থাকে না, কোথাও যেন আষাঢ় শ্রাবণের মেঘের মতো বন্যা হয়ে সবকিছু ডুবিয়ে দিয়ে যায়। আর সেই ডুবন্ত জিনিস চিরতরে হারানোর যন্ত্রণার মতো তীব্র এক ব্যথা অনুভূত হয় হৃৎপিণ্ডে। হৃদি যেন নতুন এক মোহের ঘরে তলিয়ে গেল। সে নতুন করে এই পুরুষটির প্রেমে পড়ল। প্রতিটি শব্দ, প্রতিটি যুক্তি যেন একজন নিপুণ শিক্ষক তার ছাত্রীকে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক তেমন প্রগাঢ় মমতা আর কঠোর শাসন মিলেমিশে আছে সেখানে। হৃদি আর নিজেকে সামলাতে পারল না। বুকের ভেতর জমানো সবটুকু হাহাকার নিয়ে সে দৌড়ে গিয়ে শুভ্রর পা জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। ডুকরে কেঁদে উঠে সে বলল, আমার ভুল হয়ে গেছে শুভ্র ভাই, আমি সব বুঝতে পেরেছি, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, আই এম রিয়েলি সরি। শুভ্রর ভেতরের কাঠিন্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে চাইছে। হৃদির এই আকুলতা আর হৃৎপিণ্ড নিংড়ে দিচ্ছে। সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছে, কিন্তু এই মুহূর্তে নমনীয়তা দেখালে সব পরিকল্পনা ভেস্তে যাবে। কাল তাকে যেতেই হবে, আর হৃদির এই অবস্থা দেখলে সে এক কদমও নড়তে পারবে না। তাকে কঠোর হতে হবে। নিজের পা হৃদির হাতের শক্ত বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে সে দাঁতে দাঁত পিষে রুক্ষ গলায় বলল, পাছার হৃদি, ভালো লাগছে না আমার, যা এখান থেকে। হৃদি বাঁধন আরো শক্ত করলো। শুভ্রর পায়ের ওপর মাথা ঠেকিয়ে সে ধরা গলায় বলল, ছাড়বো না, ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না আপনি আমাকে মাফ করছেন। আপনি এভাবে চলে যেতে পারেন না শুভ্র ভাই, আই উইল ডাই। শুভ্রর কপাল কুঁচকে এলো। সে ঘাড় ম্যাসাজ করে নিজের চরম অস্থিরতা আড়াল করার চেষ্টা করলো। চোয়াল শক্ত করে আগের চেয়েও কয়েক গুণ বেশি কর্কশ স্বরে সে বলে উঠল, হৃদি, আমার কিন্তু এবার সত্যি মেজাজ খারাপ হচ্ছে। পাছার বলছি,
ডোন্ট মেক এ সিন। হৃদি এবার একদম অবুজ বাচ্চার মতো শুভ্রর পা আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। কান্নার তোরে তার হেসকি উঠছে। সে জেদি স্বরে বলে উঠল, ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। কি করবেন আপনি? মারবেন? মারেন আমাকে, আমি আপনার হাতের মার খেতে রাজি আছি, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। শুভ্র অন্যদিকে তাকিয়ে নিজের নিচের ঠোঁট কামড়ে ধরল। তার বুকের ভেতরটা এক প্রচণ্ড দহনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে অনেক কষ্টে নিজের অবাধ্য অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করল। কয়েক মুহূর্ত পর তার গলার সুর একদম শান্ত হয়ে এলো। সে ঘাড় নিচু করে হৃদির দিকে তাকালো। তার চোখে এখন এক অদ্ভুত মাদকতা আর নেশাতুর চাহনি। সে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, সুইটহার্ট, আমাকে একটু জড়িয়ে ধরবা? শুভ্রর মুখে হঠাৎ এমন আদুরে সুইটহার্ট সম্বোধন শুনে হৃদি যেন আকাশ থেকে পড়ল। তার কান্নার বেগ থমকে গেল মুহূর্তেই। সে বড় বড় চোখ করে অবিশ্বাসের দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। শুভ্র পুনরায় একই ভঙ্গিতে নেশাল গলায় বলল, ধরো না সোনা, খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরতে। হৃদি পুরোপুরি হতভম্ব হয়ে গেল। তার হৃৎপিণ্ডের স্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, কি বলছেন এসব আপনি? শুভ্র মৃদু মাথা নাড়ল। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা তপ্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে হাত বাড়িয়ে হৃদির কপালে জমে থাকা ঘামটুকু মুছে দিয়ে মোহময় স্বরে বলল, একটু ধরো না সোনা, জাস্ট একবার ধরো। শুভ্রর এই হঠাৎ বদলে যাওয়া রূপ দেখে হৃদির সারা শরীরে অপার্থিব এক শিহরণ কেঁপে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। শুভ্র তখন দুই হাত দুই দিকে প্রসারিত করে এক মায়াবী আমন্ত্রণ সাজিয়ে রেখেছে। হৃদি আর কিছু না ভেবে পৃথিবীর সমস্ত সুখ ওই দুই বাহুর মাঝে খুঁজে পাওয়ার আশায় শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। সে অনুভব করলো শুভ্রর তপ্ত নিঃশ্বাস তার কপালে আছড়ে পড়ছে। শুভ্র অতি সন্তর্পণে হৃদির কপালে একটা গভীর চুমু খেল। সেই স্পর্শে এক মুহূর্তের জন্য যেন সময় থমকে দাঁড়ালো, কিন্তু সেই সুখের মুহূর্তে স্থায়ী হলো না এক পলকের জন্য। মুহূর্তের মধ্যে শুভ্রর অবয়ব বদলে গেল। তার চোখের সেই মায়া নিমিষে বিষাক্ত হাড়হিম করা অন্ধকারে রূপ নিল। শুভ্র দাঁতে দাঁত চেপে চরম আক্রোশে হৃদিকে এক ঝটকায় নিজের কাঁধে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় হৃদি পাথর হয়ে গেল। কিছু বুঝে ওঠার বা আর্তনাদ করার সুযোগটুকু পেল না। শুভ্রর দেহের কঠিন পেশিগুলো তখন পাথরের মতো শক্ত হয়ে আছে। সে দ্রুত পায়ে হেঁটে হৃদিকে রুমের বাইরে নিয়ে এলো এবং দরজার সামনে সজোরে দাঁড় করিয়ে দিল। হৃদি স্থানুর মতো দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক তখনও শুভ্রের সেই চুমুর ঘরে আচ্ছন্ন। সে কিছু বলার জন্য মুখ খোলার আগে শুভ্র চরম নির্দয়ভাবে দরজাটা হৃদির মুখের উপর ঠাস করে লাগিয়ে দিল। বন্ধ দরজার সেই কর্কশ শব্দে হৃদির হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। করিডোরের নিস্তব্ধতায় সেই শব্দ এক বিভীষিকার মতো প্রতিধ্বনিত হলো। হৃদি অবিশ্বাসের দৃষ্টিতে বন্ধ কাঠের কপাটের দিকে তাকিয়ে রইল। রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে তখন অনেকটা বাকি। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। শুভ্র আর ঈশান ফজরের আজানের আগেই সব প্রস্তুতি শেষ করে নিল। বাড়ির সবার সাথে সংক্ষেপে বিদায় পর্ব সেরে তারা বেরিয়ে পড়ল সদর দরজার দিকে। হাতে একদম সময় নেই, 6টার ফ্লাইট, তার আগেই এয়ারপোর্টে পৌঁছাতে হবে। গেট দিয়ে বের হওয়ার সময় শুভ্রর পা দুটো মুহূর্তের জন্য থমকে গেল। তার সে অশান্ত চোখ দুটো অবচেতনেই কাউকে খুঁজছিল, কিন্তু আশেপাশে কেবল শূন্যতা আর জমাট বাঁধা কুয়াশা। শুভ্রর অস্থিরতা ঈশানের চোখ এড়ালো না। সে খুব নিচু স্বরে শুধালো, হৃদিকে খুঁজছেন? শুভ্র কোনো উত্তর দিল না। তার চল শক্ত হয়ে এলো। নিজের দুর্বলতাকে এক ঝটকায় ঝেড়ে ফেলে সে গুমট গলায় কেবল বলল, চলো। গাড়ি স্টার্ট দিল ঈশান নির্জন গ্রামের মেটো পথ ধরে। গাড়িটি দ্রুত গতিতে এগোতে লাগলো। দুই পাশে গাছের সারিগুলো অন্ধকারের বুক চিরে যেন বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ হেডলাইটের আলোয় শুভ্রর চোখ আটকে গেল রাস্তার ঠিক মাঝখানে। একটু দূরে আবছা অন্ধকারে একটি মানব মূর্তি পথ আগলে দাঁড়িয়ে আছে।
শুভ্রর বুকের ভেতরটা ধক করে উঠল। ঈশান কিছু বুঝে ওঠার আগে শুভ্র চিৎকার করে উঠল, ব্রেক মারো। গাড়িটার টায়ার ঘষ্টে বিকট শব্দ করে হৃদির ঠিক মাঝখানের হাতখানেক সামনে এসে থেমে গেল। এই মাঝরাতে নির্জন রাস্তায় হৃদিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান যেন ভূত দেখার মতো চমকে উঠল। শুভ্র তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে হিতেহিত জ্ঞান হারিয়ে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে তখন রাজ্যের দুশ্চিন্তা আর বিষাক্ত রাগ। সে হৃদির বাহু শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলল, এখানে কি করছিস তুই এত রাতে? হৃদি এক চুলো নড়ল না, তার দৃষ্টি এখন হাড়হিম করা স্থির। সে খুব শান্ত কিন্তু জেদি গলে উত্তর দিল, আপনাকে যেতে দিব না, তাই দাঁড়িয়ে আছি। শুভ্র রাগে শরীর কাঁপছে। সে হৃদিকে একপাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করে রুক্ষ গলায় বলল, ফালতু কথা একদম বলবি না হৃদি, যা এখনই বাড়ি যা। হৃদি এক পাও নড়ল না। সে শুভ্রর চোখের দিকে সরাসরি তাকিয়ে অটল স্বরে বলল, যাব না? আমি যাওয়ার জন্য আসিনি শুভ্র ভাই। আমি খুব ভালো করে জানি আপনি একবার গেলে সহজে আর ফিরে আসবেন না, তাই আমি আপনাকে আজ কোনোভাবেই যেতে দিব না। যেদিন আমাকে সাথে নিয়ে যেতে পারবেন সেদিনই আপনি এই শহর ছাড়বেন, তার আগে এক কদমে এগোতে দেব না আপনাকে। ঈশান গাড়ি থেকে নেমে এলো। কুয়াশাচ্ছন্ন অন্ধকারের আবছায়া আলোয় হৃদির ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে সে বিস্ময় আর আতঙ্ক মেশানো গলায় বলল, হৃদি, তুমি এই রাতে এই জনমানবহীন রাস্তায় একা দাঁড়িয়েছিলে, ভয় করছিল না তোমার? হৃদি কোনো দিকে তাকালো না। তার স্থির দৃষ্টি তখন শুভ্রর চোখের ওপর নিবদ্ধ। সে খুব ছোট করে নিস্পৃহ গলায় জবাব দিল, একটুও না। ঈশান অবিশ্বাসের সুরে পুনরায় শুধালো, কিন্তু তুমি বের হলে কিভাবে? তোমাকে তো আমরা বাড়িতেই দেখলাম না। হৃদি শীতল গলায় বলল, পেছনের বাগানের ছোট দরজা দিয়ে বেরিয়ে এসেছি। শুভ্রর ধৈর্যের শেষ সীমাটুকু যেন পার হয়ে যাচ্ছে। ফ্লাইটের সময় এগিয়ে আসছে আর হৃদি এখানে নিজের জীবন বাজি রেখে তামাশা করছে। সে দাঁতে দাঁত চেপে চরম রুক্ষ স্বরে বলল, থাপ্পড় খেতে না চাইলে এখনই বাড়ি যা হৃদি। আমি বলছি যা এখান থেকে। হৃদি এক ইঞ্চিও নড়ল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থেকে বলল, থাপ্পড় খাবো কিন্তু বাড়ি যাব না। শুভ্রর কপাল বেয়ে এক চিলতে ঘাম গড়িয়ে পড়ল। তার ভেতরের সেই ভয়ঙ্কর রাগটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সে হৃদির খুব কাছে এগিয়ে গিয়ে তার চোখের মণি বরাবর তাকিয়ে হিসিয়ে বলল, হৃদি, আমার রাগ তুই খুব ভালো করে জানিস। ওটা তুলাবি না, ফল কিন্তু একদম ভালো হবে না। হৃদি ম্লান হাসল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক বিষাদ, গভীর জেদ আর বিষাদ। সে শুভ্রর বুকে নিজের হাত রেখে শান্ত কিন্তু পৈশাচিক এক দৃঢ়তা নিয়ে বলল, কি করবেন আপনি? মেরে ফেলবেন? তবে মেরেই চলে যান। আপনি যাওয়ার পর এভাবে বেঁচে থাকার চেয়ে আপনার হাতে মরে যাওয়া অনেক বেশি শান্তি। শুভ্রের কলিজাটা ধক করে উঠল। বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে গেল তার। সে অসহ্য ব্যথায় ঠিকমতো শ্বাসটুকু নিতেও যেন কয়েক মুহূর্ত সময় লাগলো। সে দাঁত দিয়ে নিজের ঠোঁট এত জোরে কামড়ে ধরল যে রক্ত বের হওয়ার উপক্রম। তার শরীর রাগে আর অস্থিরতায় কাঁপছে। শুভ্র তার হাড় হিম করা দৃষ্টি ঈশানের দিকে ফিরিয়ে এক ভয়াবহ শান্ত গলায় বলল, ঈশান, ওকে এখান থেকে যেতে বলো। ওকে যেতে বলো ঈশান, না হলে আজ আমি সত্যি ওকে মেরে ফেলবো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ঈশান পরিস্থিতি বেগতিক দেখে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। সে মিনতি মাখা স্বরে বোঝানোর চেষ্টা করলো, হৃদি প্লিজ, এমন পাগলামি করো না, বাসায় চলে যাও। বস্ত মাত্র কিছুদিনের জন্যই কুয়েত যাচ্ছেন, কাজ শেষ হলেই ফিরে আসবেন, কেন ঝামেলা বাড়াচ্ছ? হৃদি একচুলো নড়ল না। তার চোখের মণি তখন বিষাদে টলমল করছে, কিন্তু কণ্ঠস্বর ইস্পাতের মতো শক্ত। সে সরাসরি ঈশানের চোখের দিকে তাকিয়ে বলল, না, আপনি মিথ্যে বলছেন ঈশান ভাই। উনি আমাকে চিরতরে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। আমি খুব ভালো করে জানি আজ উনি একবার গেলে আর সহজে ফিরে আসবেন না। উনি পালাচ্ছেন আমার কাছ থেকে। শুভ্রের ধৈর্যের প্রতিটি বাঁধ যেন আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তার মনে হচ্ছে কেউ তার ফুসফুস চেপে ধরেছে, দম বন্ধ হয়ে আসছে। সে দুহাতে নিজের কপাল টিপে ধরে আকাশের দিকে তাকিয়ে কয়েকটা দীর্ঘ আর তপ্ত শ্বাস নিল।
নিজেকে চরমভাবে সংযত করার এক ব্যর্থ চেষ্টা করে সে পুনরায় হৃদির দিকে তাকালো। এবার তার গলা স্বর অস্বাভাবিক রকমের শান্ত, কিন্তু সেই শান্তির পেছনে এক ভয়ঙ্কর ঝড় লুকিয়ে আছে। সেই স্থির দৃষ্টিতে তাকে বলল, হৃদি, শেষবারের মতো বলছি, পাগলামি করিস না, বাড়ি যা। হৃদি স্থির দৃষ্টিতে শুভ্রর চোখের দিকে তাকিয়ে থাকলো। তার কণ্ঠে কোনো কম্পন নেই, বরং এক অদ্ভুত জেদ খেলা করছে। সে অটল স্বরে বলল, বাড়ি গেলে আপনাকেই নিয়ে যাব, চলেন। যেতে হবে না, এত টাকা কামিয়ে কি করবেন? যে টাকা আপনাদের আছে তাতে আপনার, আমার আর মামা মামির 7 জনম অনায়াসে চলে যাবে, তবু মনে হবে না যে অর্ধেক শেষ হয়েছে। শুভ্রর ভেতরের সেই দাউ দাউ করে জ্বলতে থাকা রাগটা আর নিয়ন্ত্রণে থাকলো না। সে ক্ষিপ্ত হয়ে হৃদির দিকে তেড়ে গেল এবং তাকে থাপ্পড় মারার জন্য হাত উঁচালো, কিন্তু মাঝ পথেই তার হাতটা বাতাসের মধ্যে স্থির হয়ে গেল। এক অসহ্য যন্ত্রণায় শুভ্রর হাতটা সেখানে মুঠো হয়ে কাঁপতে লাগলো। সে পারছে না এই মায়াবী মুখটার ওপর নিজের কঠোর হাত চালাতে, সে কিছুতেই পারছে না। হৃদি ভয়ের বদলে এক পৈশাচিক তৃপ্তি নিয়ে হেসে ফেলল। তার সে ম্লান হাসিতে বিষাদের ছায়া স্পষ্ট। সে শুভ্রর ওই থেমে যাওয়া মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকিয়ে বলল, থামালেন কেন? মারেন, একটা নয় 1000টা মারেন, দরকার পড়লে মেরেই ফেলেন, তবু আমি এখান থেকে এক কদমও নড়ব না। আপনার এই মার খাওয়াটাও আমার কাছে আপনার ছেড়ে যাওয়ার চেয়ে অনেক বেশি সম্মানের। শুভ্র শেষ হয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে অবিরত খুঁচিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে আর কিছুক্ষণ এভাবে থাকলে তার সমস্ত কাঠিন্য ধূলিসাৎ হয়ে যাবে। সে হয়তো এই রাস্তার মাঝপথে হাঁটু গেড়ে বসে পড়বে। শুভ্র আর কথা বাড়াতে চাইল না। সে জানে এই মায়ার বাঁধন কাটাতে হলে তাকেই নিষ্ঠুর হতে হবে। শুভ্র নিঃশব্দে গাড়ির দরজা খুলে ভেতরে উঠতে নিল, কিন্তু ঠিক তখনই তার পিঠের দিক থেকে শার্টে একটা টান পড়ল। সে ঘাড় বাঁকিয়ে দেখল হৃদি তার শার্টের কাপড়টা মুচড়ে ধরে আছে। হৃদি ধরা গলায় ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে যাবেন না শুভ্র ভাই, বিশ্বাস করুন আমি আপনাকে অনেক ভালোবাসি। শুভ্র মুহূর্তের মধ্যে চোখ সরিয়ে নিল। তার হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃদি আজ তাকে পাগল করে ফেলবে, একদম নিশ্চিতভাবে উন্মাদ বানিয়ে ছাড়বে। শুভ্রর কপাল বেয়ে নোনা ঘাম গড়িয়ে পড়ছে। সে গাড়ির জানালার কাঁচের ওপর কপাল ঠেকে চোখ বুজে রইল। তার কণ্ঠস্বর এখন এতটাই ভাঙা যে মনে হচ্ছে ভেতর থেকে কেউ আর্তনাদ করছে। সেই ঈশানের উদ্দেশ্যে আর্তনাদ স্বরে বলল, ঈশান, আই জাস্ট কান্ট ডু দিস এনিমোর। আমি আর পারছি না ঈশান, প্লিজ কিছু করো, ওকে এখান থেকে সরাও, জাস্ট গেট হার অ্যাওয়ে ফ্রম মি। ঈশান হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখেও এখন চরম অস্থিরতা। সে হৃদির শার্ট আঁকড়ে ধরে হাতাটার ওপর নিজের হাত রেখে শান্ত গলায় বলল, হৃদি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, বস তোমাকে ছেড়ে একদম হারিয়ে যাচ্ছে না, সে ঠিক চলে আসবে, আমি প্রমিস করছি হৃদি। যদি বস সময় মতো ফিরে না আসে তবে আমি নিজে তোমাকে বসের কাছে পাঠিয়ে দেব, জাস্ট ট্রাস্ট মি দিস ওয়ান টাইম। হৃদি তবু শুভ্রর শার্ট ছাড়ল না। তার অবচেতন মন বারবার বলছে, আজ এই হাত ফসকে গেলে এই পুরুষটি চিরতরে অন্য দিগন্তে মিলিয়ে যাবে। একসময় ঈশান নিরুপায় হয়ে জোর করে হৃদির হাতের মুঠি থেকে শুভ্রর হাত শার্ট ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মাঝ রাস্তায় শুরু হলো এক ধরনের ধস্তাধস্তি। শুভ্র এতক্ষণ পাথরের মতো জানালার কাঁচের ওপর কপাল ঠেকিয়েছিল, কিন্তু হুট করে এসে প্রচণ্ড ক্ষিপ্ততায় ঘুরে দাঁড়ালো। তার হাত দুটো এখন টকটকে লাল। সে সরাসরি হৃদির কবজি চেপে ধরে আর্তনাদ করে বলে উঠল, ওকে ফাইন, যাব না আমি, আই এম নট গোয়িং এনিওয়ার। চল আজ তোর সাথে বাসর করব, 2টা বাচ্চা দিয়ে, তারপর যাব। তখন তুই ঘরে বসে বাচ্চা সামলাবি আর আমি বিদেশে গিয়ে ফুল এনজয় করব। চল, আজ আর কুয়েত যাওয়া হবে না। বলেই শুভ্র হৃদিকে এক প্রকার হ্যাঁচকা টানে রাস্তা দিয়ে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। ঈশান একদম স্থানু হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। বসকে আসলে ফ্লাইট মিস করে ফিরে যাচ্ছে। আর শেষে কি বলল, বাসর করবে?
এই কঠোর বস আবার বাসর করার রোমান্টিকতাও জানে নাকি? এদিকে রিদি মনে মনে খুশিতে আত্মহারা। সে ভেবে নিল শুভ্র সত্যি হয়তো যাবে না। শুভ্র রাগ উঠেছে ঠিকই, কিন্তু সে তো বাড়িতে ফিরে যাচ্ছে। বাড়ির গেটের একদম কাছাকাছি আসার পর শুভ্র হঠাৎ থেমে গেল। তার দৃষ্টি এখন অস্বাভাবিক স্থির। সে রিদির চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি জানিস কি বলছিলি রিদি? ইউ ওয়ান্ট টু মি ফরগিভ ইউ, তাই না? তুই আমার কাছে মাপ চাস? রিদি হন্তদন্ত হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শুভ্র ঠোঁটের কোণে এক রহস্যময় আর শীতল হাসি ফুটে উঠল। সে পুনরায় বলল, ঠিক আছে, যা, তোকে আমি মাফ করে দেব, তবে আই হ্যাভ এ কন্ডিশন। একটা শর্তে তোকে ক্ষমা করব। হৃদয় এক মুহূর্ত না ভেবেই বলল, কি শর্ত? আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি শুভ্র ভাই, শুধু বলেন আপনি কি চান। শুভ্র তার হাত দুটো পকেটে পুরে নিল। এক পৈশাচিক নির্দয়তা নিয়ে সে হৃদির দিকে তাকিয়ে বলল, এখানে আমার সামনে দাঁড়িয়ে 20 বার কান ধরে উঠবস কর, এখনই করবি? ইফ ইউ ডু দিস, তবে আমি তোকে মাফ করব, না হলে কোনোদিন তোর মুখ আমি দেখব না। হৃদি অবিশ্বাসের চোখে শুভ্রর দিকে তাকালো। তার কণ্ঠে এক বুক আশা আর বুক চাপা কান্না দলা পাকিয়ে আছে। সে ধরা গলায় বলল, সত্যি? আমি যদি উঠবস করি তাহলে আপনি আমাকে মাফ করবেন? আমাকে ছেড়ে যাবেন না তো শুভ্র ভাই? প্রমিস মি। শুভ্র পকেটে 2 হাত গুজে একদম পাথরের মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে শীতল গলায় আদেশের সুরে বলল, না, জাস্ট ডু ইট, তুই আগে উঠবস কর। হৃদি কাল বিলম্ব না করে সাথে সাথে কান ধরে উঠবস করতে শুরু করলো। তার মনে হলো এই সামান্য শাস্তির বিনিময়ে যদি সে শুভ্রর ক্ষমা আর সান্নিধ্য পায় তবে সে 1000 বার এটা করতে রাজি। শুভ্র নির্লিপ্ত মুখে সংখ্যা গুনতে লাগলো। 1 2 3 4 5। 5 পর্যন্ত গোনার পরেই শুভ্র অত্যন্ত সুকৌশলে হৃদির অজান্তেই পা টিপে টিপে পেছাতে শুরু করলো। হৃদি তখন নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়ার নেশায় মত্ত। সে বুঝতে পারছে না তার পরম নির্ভরতার মানুষটি তার সাথে এক নিষ্ঠুর খেলায় মেতেছে। শুভ্র সংখ্যা গুনে যাচ্ছে আর হৃদির থেকে দূরত্ব বাড়াচ্ছে। হৃদি যখন ঠিক 15 নম্বর উঠবসটি দিতে যাবে ঠিক তখনই শুভ্র আচমকা ঘুরে দিল দৌড়। হৃদির হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে যেন নড়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। সে হাঁ করে তাকে দেখল। শুভ্র বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে এক লাফে গাড়িতে উঠে পড়ল। শুভ্র সে নেশালো চোখের জায়গায় এখন এক তীব্র জেদ। সে গাড়িতে বসে ঈশানের উদ্দেশ্যে চিৎকার করে বলল, ঈশান, গেট ইন ফাস্ট, স্টার্ট দাও। ঈশান হন্তদন্ত হয়ে গাড়িতে উঠতেই শুভ্র নিজেই স্টিয়ারিং দখল করে নিল। সে এক্সিলারেটরের সজোরে চাপ দিল। গাড়িটা এক বিকট শব্দ করে মাটির রাস্তা থেকে ধুলো উড়িয়ে তীরের মতো ছুটে বেরিয়ে গেল। শুভ্রর গাড়ি চালানোর ধরন দেখে ঈশান ভয়ে সিটিয়ে গেল। গাড়িটা এখন যেন বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, বস প্লিজ স্লো ডাউন, বস আস্তে। এদিকে হৃদি যখন বুঝতে পারলো গাড়িটা সত্যি তাকে ফেলে চলে যাচ্ছে, সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। একরাশ হাহাকার আর আর্তনাদ নিয়ে সে পাগলের মতো গাড়িটার পিছু পিছু দৌড় শুরু করলো। সে চিৎকার করে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার মনে হলো কেউ তার জ্যান্ত কলিজাটা শরীর থেকে ছিঁড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। হৃদি কতটুকুই বা দৌড়াতে পারত। মুহূর্তের মধ্যেই গাড়িটা তার ধরাছোঁয়ার বাইরে চলে গেল। ভোরের ওই কুয়াশাচ্ছন্ন অন্ধকারে গাড়িটা একসময় বিন্দুতে পরিণত হয়ে মিলিয়ে গেল। চারপাশটা হঠাৎ করে বড্ড বেশি নিস্তব্ধ হয়ে এলো। হৃদি আর নিজেকে সামলাতে পারল না। তার সমস্ত শক্তি যেন এক নিমিষে নিঃশেষ হয়ে গেল। সে মাঝ রাস্তায় হাঁটু করে বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। তার সে বুক ফাটা আর্তনাদ ভোরের আকাশ বাতাসকে ভারী করে তুলল। হৃদি রাস্তার ধুলোবালির ওপর এক জীবন্ত লাশের মতো বসে রইল। তার চোখ দুটি স্থির হয়ে আছে সেই শূন্য রাস্তার দিকে, যেখান দিয়ে একটু আগেই তার পৃথিবীটা তাকে ফেলে ধুলো উড়িয়ে পালিয়ে গেছে। সে অস্ফুট স্বরে ভাঙা গলায় শূন্যের উদ্দেশ্যে বলে উঠল, বাচ্চা সেজে রাস্তার পথ আটকালাম, আর আপনি চকলেটের লোভ দেখিয়ে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে দিয়ে চলে গেলেন শুভ্র ভাই। এত বড় নিষ্ঠুরতা আপনি কিভাবে পারলেন?
অঝরে ঝরতে থাকা চোখের জলগুলো এখন গালের ওপর শুকিয়ে লবণের রেখা তৈরি করেছে। দীর্ঘক্ষণ একাকী সেই জনমানবহীন পথে কান্নাকাটি করার পর অবশরীরটা টেনে হিঁচড়ে হৃদি বাড়ির ভেতরে ঢুকল। উঠোনে তখন থমথমে পরিবেশ, বাড়ির সবাই যেন এক সারিতে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। হৃদিকে দেখা মাত্র ইকবাল এহসান দ্রুত পায়ে এগিয়ে এলেন। তার চোখে মুখে উৎকণ্ঠা আর চাপা ক্রোধের সংমিশ্রণ। তিনি গর্জে উঠে বললেন, কোথায় গিয়েছিলি এত রাতে তুই? হৃদি কোনো উত্তর দিল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি এখন হাড়হিম করা শূন্য। মনে হচ্ছে সে এই পৃথিবীতে নেই, অন্য কোনো এক অন্ধকার জগতে হারিয়ে গেছে। হৃদির এই নির্বাক থাকা দেখে এবার রাবেয়া এহসান কড়া পায়ে এগিয়ে এলেন। তিনি হৃদির দুই কাঁধ শক্ত করে ধরে সজোরে ঝাঁকে উঠলেন। শুনতে পাসনি তোর আব্বু কি বলেছে? মুখ খোল, কোথায় গিয়েছিলি এই নিশুতি রাতে? রাবেয়া এহসানের কণ্ঠস্বর উঠোনের নিস্তব্ধতা চিরে যেন এক চিলতে আগুনের মতো ঝরল। হৃদি তবু নড়ল না। তার সমস্ত অস্তিত্ব তখন কেবল একজোড়া হেডলাইটের আলো আর একটা কর্কশ ইঞ্জিনের শব্দের মধ্যে আটকে আছে। মাহবুব চৌধুরী ধীর পায়ে এগিয়ে এলেন। চারপাশের থমথমে পরিবেশটা বা পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য তিনি শান্ত অথচ গম্ভীর গলায় বলল, আহ থাম, এখন অনেক রাত হয়েছে, এভাবে চিল্লাচিল্লি করলে গ্রামের মানুষ নানা কথা বের করবে। কোথায় গিয়েছিল না গিয়েছিল সব প্রশ্ন সকালে করিস, এখন আর সিন ক্রিয়েট করিস না। মাহবুব চৌধুরীর কথায় রাবেয়া এহসান আর কথা বাড়ালেন না, তবে তার চোখ মুখ থেকে ক্ষোভ কমল না। ইকবাল এহসান হৃদির দিকে এক বিষাক্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে কঠিন গলায় বললেন, রুমে যা, তোর ভাবসাব আমি দুদিন ধরে দেখছি হৃদি, তুই উল্টাপাল্টা কিছু শুনি যদি, তবে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, মাথায় রাখিস কথাটা। বলে ইকবাল এহসান গটগট করে নিজের রুমে চলে গেলেন। তার দেখা দেখি বাড়ির সবাই একে একে অন্ধকারের মাঝে বিলীন হয়ে গেল। উঠোনটা মুহূর্তেই জনশূন্য হয়ে পড়ল। হৃদি যেন এক যান্ত্রিক পুতুল, পা টেনে টেনে সে নিজের রুমে ঢুকল। রুমে হালকা নীল বাতি জ্বলছে। শুভ্রা তখন সব দুশ্চিন্তার ঊর্ধ্বে থেকে অঘরে নাক ডেকে ঘুমোচ্ছে। হৃদি আলগোছে বিছানার এক কোণে গিয়ে বসল। চারপাশের দেয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। মস্তিষ্কের ভেতর কেবল একটা কথায় হাতুড়ি পেটা করছে, শুভ্র কি তবে সত্যি চলে গেল? সে কি আদৌ তাড়াতাড়ি ফিরে আসবে, নাকি এই বিচ্ছেদটাই ছিল তার শেষ চাল? ভাবতেই হৃদির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে নিজের মুখটা হাঁটুতে গুঁজল। কোনো শব্দ ছাড়াই তার শরীরটা বারবার কেঁপে উঠতে লাগলো। নিস্তব্ধ ঘরে কেবল তার ফুপিয়ে ওঠার শব্দটুকু দেয়ালে আছড়ে পড়তে লাগলো। কেটে গেছে দীর্ঘ 2 দিন। এই 48 ঘন্টায় একটিবারের জন্য শুভ্রর কোনো হদিশ মেলেনি। সোহান চৌধুরী কয়েকবার কল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওপাশ থেকে সেই যান্ত্রিক কণ্ঠস্বর, ফোনটি বন্ধ আছে, তিথি আর কথা বাড়াননি। শুভ্রর এই পুরনো অভ্যাসটা তার জানা। সে সীমানা পেরোলে দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে ভালোবাসে। নিজের একাকিত্বে কেউ বাগড়া দিক সেটা সে একদমই সায় দেয় না। কিন্তু এই 2 দিন হৃদির জন্য যেন এক একটা অনন্তকালের সমান। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে শুভ্রর অবয়ব তাকে তাড়া করে বেড়ায়। এক মুহূর্তের জন্য হলেও তার গলার স্বর শোনার জন্য ভেতরটা হাহাকার করে ওঠে। ঠিকমতো খাওয়া নেই, কারোর সাথে দুটো কথা বলা নেই, সারাক্ষণ কেবল নির্জীবের মতো এক জায়গায় বসে থাকা। হৃদির এই ভুতুরে পরিবর্তন বাড়ির সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যে মেয়েটা 2 দিন আগেও বাড়ি মাতিয়ে রাখত, সে হঠাৎ কোন জাদুমন্ত্রে জ্যান্ত লাশ হয়ে গেল তা কারো মাথায় ধরছে না। দুপুরবেলা তপ্ত রোদ জানালা গলে মেঝেতে আছড়ে পড়ছে। হৃদির গলাটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। তাই এক প্রকার বাধ্য হয়ে সে ড্রয়িং রুমে এলো পানির খোঁজে। টেবিল থেকে 1 গ্লাস পানি খেয়ে যখনই সে ফিরে যেতে নিবে, ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সাহেরা চৌধুরী। হৃদিকে দেখা মাত্রই তিনি তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, দাঁড়া হৃদি। হৃদি থমকে গেল, কিন্তু সে কোনো শব্দ করল না, যান্ত্রিক পুতুলের মতো ঠায় দাঁড়িয়ে রইল। সাহেরা চৌধুরী চারপাশটা একবার সন্তর্পণে দেখে নিলেন। তারপর হৃদির হাতটা এক প্রকার হ্যাঁচকা টানে ধরে নিজের রুমে নিয়ে এলেন। বিছানায় বসিয়ে শক্ত করে হৃদির কাঁধ চেপে ধরলেন তিনি। তার চোখে মুখে অনেক প্রশ্ন জমা হয়ে আছে।
কি হয়েছে তোর শুনি? খাস না, কথা বলিস না, সারাক্ষণ একভাবে চুপচাপ থাকিস, সমস্যাটা কি তোর? হৃদি কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করে নিজের আঙুল খুঁড়তে লাগলো। এই মুহূর্তে নিজের মনের ক্ষতগুলো নিয়ে কথা বলা মানেই নিজেকে আরো বেশি দুর্বল করে ফেলা। কিন্তু সাহেরা চৌধুরী ছাড়ার পাত্রী নন। তিনি হৃদির থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরলেন। তার দৃষ্টি এখন হাড়হিম করা স্থির। কি হলো? কথা বলছিস না কেন? আমাকে বল, কি হয়েছে তোর? হৃদি তবু কিছু বলল না। সে একদম পাথরের মূর্তির মতো সাহেরা চৌধুরীর সামনে বসে রইল। তার এই অস্বাভাবিক নীরবতা সাহেরা চৌধুরীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে খুব নিচু স্বরে এক প্রকার নিশ্চিত হয়ে শুধালেন, শুভ্রর জন্য মন খারাপ লাগছে? ঠিক এই একটা বাক্যই যেন কাজ করলো জাদুর মতো। এতক্ষণের জমে থাকা পাথরটা মুহূর্তে গলতে শুরু করলো। হৃদি যেন এক জ্যান্ত লাশ থেকে হঠাৎ জীবন ফিরে পেল। সে কোনো কিছু না ভেবেই সাহেরা চৌধুরীর কোমর জড়িয়ে ধরে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তার সেই কান্নায় ছিল গত দুদিনের জমাটবদ্ধ হাহাকার। সাহেরা চৌধুরী যা বোঝার বুঝে গেলেন। তার মাতৃত্বের টান আজ এই অবুজ মেটার কান্নায় সায় দিল। তিনি হৃদির মাথার পরম মমতায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার গলায় বললেন, কাঁদিস না রে মা। এর জন্য কেউ এভাবে মন খারাপ করে কাঁদে? ও কি আর চিরদিনের জন্য চলে গেছে নাকি? এই তো মাত্র কিছুদিনের ব্যাপার, তারপর দেখবি ঠিকই তোর সামনে এসে দাঁড়িয়েছে। হৃদি ডুকরে কেঁদে ওঠায় ঝাপসা গলায় বলল, আমি একটু ভালো নেই মামি। খুব মনে পড়ছে তোমার ছেলেকে। আই জাস্ট ওয়ান্ট টু টক মি হিম। একটু কথা বলতে ইচ্ছে করছে, প্লিজ মামি, কোনোভাবেই একটু কথা বলিয়ে দেবে ওনার সাথে। সাহেরা চৌধুরী অসহায় বোধ করলেন। তিনি হৃদির চোখের জল মুছে দিয়ে ধরা গলায় বললেন, তুই তো জানিস মা, আমার ছেলেটা একটু অদ্ভুত। বাইরে গেলে ও যেন নিজেকে কোনো এক অজানা দুনিয়ায় লুকিয়ে ফেলে, একা সময় কাটায়। কারোর সাথে কথা বলবে না বলেই তো ও নিজের সব ফোন বন্ধ করে রাখে। তুই কাঁদিস না মা, ও ফিরে আসুক, তখন দেখবি আমি ওকে অনেক বকা দেব। হৃদি সাহেরা চৌধুরীর কোমরে মাথা ঘষে পাগলের মতো মাথা নাড়ল। তার বুকের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে। সে আর্তনাদ করে বলল, পারছি না মামি, আমি আর পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আই ফিল লাইক আই অ্যাম চোকিং। দম বন্ধ হয়ে আসছে আমার, কিছু ভালো লাগছে না মামি, সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। সাহেরা চৌধুরী নির্বাক হয়ে হৃদির মাথায় হাত বুলাতে থাকলেন। তার নিজের পেটের ছেলেকেও তিনি মাঝে মাঝে চিনে উঠতে পারেন না। শুভ্র যেন এক অগাধ রহস্যের আধার। হৃদি তখন কান্নায় ভেঙে পড়েছে। তার নোনা জলে সাহেরা চৌধুরীর শাড়ির আঁচল ভিজে একাকার। হৃদি ধরা গলায় আবার বলে উঠল, মামি, তোমার ছেলে এত পাষাণ কেন? আমার জন্য কি তোমার ছেলের এক ফোঁটা মায়া হয় না? মায়াহীন মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে কিভাবে মামি? ওনার কি একবারও মনে পড়ছে না যে আমি এখানে ওনার জন্য মরে যাচ্ছি? সাহেরা চৌধুরী বিষাদ মাখা এক টুকরো মুচকি হাসলেন। এই বোকা মেয়েটা যদি জানতো এই পাষাণ ছেলেটা আড়ালে হৃদির জন্য কতটা দগ্ধ হয়, ছেলেটা যে এই অবুজ মেয়েটাকে কতটা পাগলের মতো ভালোবাসে, তা মা হিসেবে তিনি ঠিকই আঁচ করতে পারেন। তিনি হৃদির চোখের জল মুছে দিয়ে পরম মমতায় বললেন, শান্ত হরে মা, মাত্র তো কয়েকটা দিন দেখিস, আবারও যখন ফিরে আসবে তখন আর কোনো দেরি করব না। একদম ঘটা করে তোকে বউ বানিয়ে ঘরে তুলে নিব, তারপর আর ও তোকে ছেড়ে কোথাও যেতে পারবে না। সাহেরা চৌধুরী পরম মমতায় হৃদিকে সান্ত্বনা দিতে থাকলেন। হৃদির কান্নার বেগটা তখন একটু কমে এসেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজার কোনো একটা ভারী জিনিস পড়ার কর্কশ শব্দ হলো। নিস্তব্ধ দুপুরে সে অনাকাঙ্ক্ষিত শব্দে সাহেরা চৌধুরী আর হৃদি দুজনেই তীব্রভাবে চমকে দরজার দিকে তাকালেন। দরজার দিকে তাকাতেই সাহেরা চৌধুরীর চোখ দুটো বিস্ময়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। তার কপালে মুহূর্তে ভয়ের রেখা ফুটে উঠল। অন্যদিকে হৃদি ভয়ে রীতিমতো কুঁকড়ে গেল। তার বুকের ধকপকানিটা বেড়ে গেল। সে বড় বড় ঢোক গেলতে লাগলো। কেটে গেছে গুনে গুনে 8টা মাস। এই 8 মাসের বদলে গেছে অনেক কিছু, পিছনে ফেলে রেখে গেছে হাজারো অতীত, হাজারো কারো কষ্টের কান্না। বদলে গেছে মানুষ, পরিবর্তন হয়েছে মানুষের স্বভাব আর বেঁচে থাকার ধরন।
সময় কারোর জন্য থমকে থাকে না, জীবন চলে তার নিজস্ব গতিতে। শুধু মাঝপথে কিছু মায়া আর স্মৃতি হৃৎপিণ্ডের দেয়ালে ক্ষত হয়ে জমে থাকে। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুদ্দেশ কুয়েত, এখানকার আকাশটা যেন বাংলার আকাশের মতো মায়াবী নয়, বরং এক বিশাল ধূসর ক্যানভাসের মতো স্থির। মাথার উপর গনগনে সূর্যটা মরুভূমির বুক চিরে আগুনের হলকা ঢেলে দিচ্ছে। চারদিকে ধুধু বালুরাশি, আর তার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে আধুনিক স্থাপত্যের সব আকাশচুম্বী অট্টালিকা। এখানে রাস্তার দুপাশে সারি সারি পাম গাছ আর মরুভূমির তপ্ত বাতাস এক অদ্ভুত রুক্ষতা তৈরি করে রেখেছে। শহরের একপাশে নীল পারস্য উপসাগর, মরুভূমির আগুনের পাশে এই সমুদ্রটা যেন এক টুকরো প্রশান্তি। সাগরের নীল জলরাশি তীরের পাথরের দেয়ালে আশ্রে পড়ছে অবিরত। এখানকার সমুদ্রের ঢেউগুলো খুব একটা উত্তাল নয়, তবে এক গভীর গম্ভীরতা আছে তার অন্তরে। তীরের মিরিয়ানাগুলোতে বিলাসবহুল সব ইয়াট নোঙর করা, আর সমুদ্রের নোনা বাতাস মরুভূমির উষ্ণতার সাথে মিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। বিকেলের পড়ন্ত রোদ যখন পারস্য উপসাগরের উপর আশ্রে পড়ে, তখন মনে হয় সাগরের বুকে কেউ হাজার হাজার হীরা ছড়িয়ে দিয়েছে। সমুদ্রের এই বিশালতা আর মরুভূমির এই নিঃসঙ্গতা যেন একে অপরের পরিপূরক। ঠিক যেমন কারো বুকের ভেতরটা হাহাকারে পুড়তে থাকা মরুভূমি, আর চোখের কোণে জমে থাকা জলটুকু সেই দিগন্ত জোড়া নীল সমুদ্র। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ যেন শুভ্রর পায়ের তলায় এসে আশ্রে পড়ছে। সমুদ্রের নোনা জলরাশির হাঁটু পানিতে দুহাত পকেটে ঢুকে একাকী দাঁড়িয়ে আছে সে। পরনে ধবধবে সাদা রঙের দামি টি শার্ট আর সাদা প্যান্ট, চোখে ডার্ক সানগ্লাস। সমুদ্রের অবাধ্য ঢেউগুলো বারবার ওর হাঁটু ভিজিয়ে দিচ্ছে, কিন্তু শুভ্রর সেদিকে খেয়াল নেই। ওর স্ত্রীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে দিগন্ত জোড়া সেই জলরাশির ওপর। ডার্ক সানগ্লাসের আড়ালে থাকা চোখ দুটি আজ ভীষণ তৃষ্ণার্ত, যা এই বিশাল নীল সমুদ্রের কোনো এক অজানায় বিলাপ করে চলেছে। গুনে গুনে 8টা মাস এই দীর্ঘ সময়ে শুভ্র না গেছে নিজের দেশে, না নিয়েছে নিজের রক্তের সম্পর্কের কারো খোঁজ। নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে রাখার এক অদ্ভুত খেলায় মেতেছিল সে, যে তার অভিমানের বশবর্তী হয়ে পাষাণের মতো নিজের ফোনটা বন্ধ করে রেখেছে। ব্যবহার করেছে নতুন এক বিদেশি সিম, কিন্তু এই একাকিত্ব কতদিন, ফিরতে তো তাকে হবেই। ওই সুদূর বাংলাতেই তো মিশে আছে তার প্রাণ। প্রাণহীন দেহ নিয়ে হয়তো জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকা যায়, কিন্তু জীবন কাটানো যায় না। শুভ্র যেন এই কটা দিন এক নির্জীব অস্তিত্ব হয়েছিল। না হেসেছে মন খুলে, না কেঁদেছে বুক ফেটে, শুধু একটু একাকিত্বের জন্য নিজের মনটাকে পাথরের মতো শক্ত করে আগলে রেখেছিল। সমুদ্রের নীল জলরাশির আজ উৎসবে মেতেছে। শত শত মানুষ স্নান করছে, কেউ বা ঢেউয়ের ওপর শরীর ভাসিয়ে দিয়ে শুয়ে আছে। বালুচরে পর্যটকদের ভিড়, সবাই যার যার নিজস্ব অনুভূতিতে ব্যস্ত। কারো মুখে হাসি, কারো চোখে বিস্ময়। ঠিক এই রঙিন ভিড়ের মাঝে শুভ্র এক ধূসর নিঃসঙ্গ দ্বীপের মতো দাঁড়িয়ে। হঠাৎ শুভ্রর কাঁধে একটা হাতের স্পর্শ, ভাবনার সুতো ছিঁড়ে গেল মুহূর্তেই। শুভ্র ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে দেখল হিয়াদ দাঁড়িয়ে আছে। কুয়েত আসার পর থেকেই হিয়াদের সাথে পরিচয় হয়েছে ওর। হিয়াদও বাংলাদেশি, জীবিকার তাগিদেই প্রবাসে পড়ে আছে। হিয়াদ হাসি মুখে শুভ্রর দিকে তাকিয়ে বলল, চুপচাপ এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? পানিতে নামবে চলো, একটু গা ভেজাই। শুভ্র পুনরায় সামনের দিকে সে অতল জলরাশির দিকে তাকালো। খুব নিস্পৃহ কণ্ঠে জবাব দিল, ইচ্ছে করছে না। হিয়াদ একটু অবাক হলো। শুভ্রর গম্ভীর চেহারার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, মন খারাপ? শুভ্র ঠোঁটের কোণে এক সিলতে ম্লান হাসি ফুটে উঠল। শীতল গলায় বলল, না তাহলে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সমুদ্রের তপ্ত বাতাসের সাথে সে দীর্ঘশ্বাস মিশিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, ভীষণ মনে পড়ছে হিয়াদ, ভীষণ মনে পড়ছে। হিয়াদ শুভ্রের কাঁধের উপর হাতের ভর বাড়িয়ে দিল। সামনে বয়ে চলা অন্তহীন জলরাশির দিকে অপলক তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, তুমি পোলা বড্ড জেদি, ইউ আর সো স্টাবর্ন। শুভ্র মিসও করবা আবার ফিরেও যাবা না, কেমন স্বভাব তোমার। শুভ্র কোনো উত্তর দিল না। তার নীরবতা যেন সমুদ্রের গর্জনের চেয়েও বেশি ভারী। হিয়াদ পুনরায় শুধালো, খুব বেশি মনে পড়ছে?
শুভ্র এবার নোনা বাতাসের সাথে নিজের দীর্ঘশ্বাসটুকু মিশিয়ে দিয়ে নিচু স্বরে বলল, প্রকাশ করার মতো না। হিয়াত এবার শুভ্রর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, একটু জোর দিয়েই বলল, তাহলে ফোনটা খোলো না ভাই, অন্তত কথা তো বলো। শুভ্রর চোখে তখনও সেই তপ্ত চাহনি। সে শান্ত গলা জবাব দিল, খুলবো। হিয়াত এবার কিছুটা অবাক হয়ে বলল, আরে কি বলো? খুলে রাখো, যদি সে ফোন দেয় একবার ভাবো তো সেই মানুষটার কথা, যে হয়তো ওপারে তোমার একটা ফোনের অপেক্ষায় দিন গুনছে। শুভ্র ঠোঁটের এক বিষাদ মাখা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সে ধরা গলায় বলল, আমাকে সে ফোন দেবে না। শি ইজ অ্যাফ্রেড অফ মি। সে আমায় বড্ড ভয় পায়। হিয়াত এবার শুভ্রর বাহুতে একটা ঝাঁকুনি দিয়ে বলল, তুমি খুলে রাখো। আর কতদিন এভাবে নিজেকে খাঁচায় বন্দি রাখবে? অতিরিক্ত কোনো কিছুই ভালো না শুভ্র, জানো তো, অ্যাক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। ফোনটা অন করো। শুভ্র একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেললো। পকেট থেকে ফোনটা বের করলো সে। কোনো কিছু না ভেবেই পাওয়ার বাটন চেপে ফোনটা অন করলো এবং স্ক্রিনের দিকে না তাকিয়েই দ্রুত পকেটে ঢুকিয়ে ফেললো। 8 মাস পর ফোনের সেই চেনা ভাইব্রেশনটা যেন শুভ্রর হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করলো। হিয়াত এবার শুভ্রর পিঠ চাপড়ে চনমনে গলায় বলল, বস, ব্যাস এই চল এবার ক্লাবে যেই গান গাইতে। কাউকে খুব বেশি মনে পড়লে জোরে জোরে গান গাইতে হয়, এতে মনটা ফ্রেশ লাগে। মিউজিক হিলস এভরিথিং, চলো যাই। শুভ্র ক্লাবে যেতে চাইল না, কিন্তু হিয়াত এক প্রকার জোর করে ওকে টেনে নিয়ে আসলো। কুয়েতের এই অভিজাত ক্লাবগুলো রাতের বেলা এক অন্যরকম মায়াবী রূপ নেয়। চারদিকে নিয়ন আলোর ঝলকানি, ভারী মিউজিকের বেস আর ফ্লোরের প্রতিটি ইঞ্চিতে কাঁপন ধরিয়ে দিচ্ছে। ক্লাব ভর্তি মানুষের ভিড়, কেউ দামি পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছে আর কেউ রিদমিক মিউজিকে গা ভাসিয়ে নাচছে। চারদিকে পারফিউম আর ধোয়ার এক নেশালো গন্ধ। হলের ঠিক মাঝখানে বিশালাকার এক মিউজিক স্টেজ। সেখান থেকে লেজার লাইটগুলো সাপের মতো আঁকা বাঁকা হয়ে সারা ঘরে খেলে বেড়াচ্ছে। হিয়াত শুভ্রের কাঁধে চাপ দিয়ে উত্তেজিত গলায় বলল, যাও, উঠে গিয়ে গান গাও। আই ওয়ান্ট টু সি ইউ রক দিস স্টেজ। দেখতে চাই কেমন মঞ্চ কাঁপাও তুমি। শুভ্রর মেজাজ তখনও খিটখিটে। সে বিরক্তি নিয়ে চারপাশের হট্টগোল দেখছিল। সে শীতল গলা জবাব দিল, ইচ্ছে করছে না। আই এম লিভিং রাইট নাও। আমি বরং চলে যাই। বলে শুভ্র ঘুরে যেতে নিলে হিয়াত খপ করে ওর হাত টেনে ধরল। এক প্রকার মিনতি করে বলল, আরে ব্রো, এটা কোনো কথা? তুমি একবার যাও, জাস্ট একটা গান বলো। ইট উইল মেক ইউ ফিল বেটার। দেখবে তোমার মনটা ফ্রেশ লাগবে। হিয়াত আর কোনো কথা না বলে না শুনে শুভ্রকে প্রায় ধাক্কা দিয়ে স্টেজের উপর উঠিয়ে দিল। শুভ্রের মতো সুদর্শন আর লম্বা একজন যুবককে মঞ্চে উঠতে দেখে ক্লাবের মেয়েরা হৈ হৈ করে উঠল। চারদিকে হাততালির শব্দে কান পাতা দেয়। শুভ্র প্রথমে কিছুটা অপ্রস্তুত বোধ করলেও হঠাৎ ওর ভেতরে এক জেদ চেপে বসল। বুকের ভেতরে জমে থাকা 8 মাসের সেই হাহাকারগুলো যেন আজ চিৎকার করে বেরিয়ে আসতে চাইছে। শুভ্র পাশ থেকে একটা ইলেকট্রিক গিটার তুলে নিল। স্ট্র্যাপটা কাঁধে ঝুলিয়ে নিয়ে সে একদম শান্ত হয়ে দাঁড়ালো। মাথার উপর স্পট লাইটগুলো লাল নীল হয়ে ওর চেহারায় বিচ্ছুরিত হচ্ছে। শুভ্র একবার লম্বা দম নিয়ে চোখ দুটো বন্ধ করলো। পরক্ষণে গিটারের তারে আঙুল ছোঁয়ালো সে। টুংটাং শব্দে গিটারের ঝংকার উঠতেই পুরো ক্লাব নিস্তব্ধ হয়ে গেল। শুভ্র তার সমস্ত রাগ আর অভিমান ঢেলে দিয়ে গিটার বাজাতে লাগলো। ওর আঙুলের প্রতিটি ছোঁয়ায় যেন এক একটা না বলা যন্ত্রণার সুর বেজে উঠছে। স্পট লাইটের তীব্র আলো শুভ্রের সাদা টি শার্ট আর ঘামতে থাকা কপালে এসে বারবার আছড়ে পড়ছে। মঞ্চে দাঁড়িয়ে শুভ্র তখন এক রহস্যময় জাদুকর, যে সুরের মায়ায় চারপাশকে পাথর করে দেওয়ার ক্ষমতা রাখে। শুভ্র চোখ দুটো বন্ধ করলো। অন্ধকারের বুক চিরে হৃদির সেই অভিমানী মায়াবী হাসি মাখা মুখটা ভেসে উঠল। সেই চিরচেনা গাল বেয়ে পড়া পানি আর হাসাহাসি, মিটিমিটি হাসির এক অদ্ভুত মিশেল। শুভ্রর আঙুলগুলো তখন গিটারের তারে এক উন্মাদনার ঝড় তুলল। সে ধীর কিন্তু নেশালো এক কণ্ঠে গাইতে শুরু করল। রাতেরই আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি।
আবির মাখা। শুভ্র এবার গিটারের রিদমে একদম বিশাল বিস্ফোরণ ঘটালো। স্টেজ জুড়ে ধোয়ার কুণ্ডলি আর লেজার লাইটের খোলা খেলা তখন চরম লেভেলে। শুভ্র এবার সমস্ত বুক চিরে চিৎকার করে গিয়ে উঠল, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। শুভ্র এবার সপাটে চোখ খুলল। ওর সেই নেশাতুর আর বিধ্বংসী চোখের চাহনিতে যেন এক মরণঘাতী আকর্ষণ। গিটার বাজাতে বাজাতে সে পুরো স্টেজ জুড়ে পায়চারি করতে লাগলো। ওর প্রতিটি স্টেপ, ওর চুলের অবিন্যস্ত ভাঁজ আর ঘামাচি ললাট দেখে ক্লাবের মেয়েরা কার্যত উন্মাদ হয়ে গেল। কেউ ভিডিও করছে, কেউ বা সুরের তালে পাগলের মতো নাচছে। হিয়াদ নিচে দাঁড়িয়ে মনের সুখে শীষ দিচ্ছে আর দুই হাত তুলে নাচছে। শুভ্র আজ সত্যি সত্যি মঞ্চের রাজা হয়ে রাজত্ব করছে। হি ইজ লিটারালি রকিং দ্য স্টেজ। শুভ্র স্টেজের কিনারা এসে নিচু হলো। সামনে সারিতে থাকা পাগলপ্রায় দর্শকদের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি হেনে পুনরায় গিয়ে উঠল, চোখে চোখে চেয়ে একা একা, কবে হবে বলো কথা বলা, আবেগী মন বাধা মানে না, তুমি ছাড়া কিছু চাই না। শুভ্র এবার গিটারটা হাঁটুর উপর ঠেকিয়ে মাথার পেছনে হেলিয়ে সজর গিয়ে উঠল, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, আই এম রিয়েলি ক্রেজি ফর ইউ রিদি, আই জাস্ট কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ। সে আবারও চোখ বন্ধ করল। মানুষ পটে ভেসে উঠল হৃদির সে আকুলতা। সেই শেষ বিকেলের করুণ মিনতি। শুভ্রর সুর এবার আরো প্রগাঢ় আর রুক্ষ হয়ে উঠল। সে গিটারের হৃদমে নিজের সবটুকু ঘৃণা আর ভালোবাসা মিশিয়ে দিয়ে গাইতে লাগলো, জানি তুমি আছো একা, তবে কেন বলো দূরে থাকা, সময় তো থেমে থাকে না, দ্বিধা ভেঙে কাছে এসো না। শুভ্র আবারও ডান হাতটা আকাশের দিকে উঁচিয়ে গলার শির ফুলিয়ে চিৎকার করে গেয়ে উঠল, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। গানটা শেষ হতে এক অদ্ভুত শূন্যতা ওকে গ্রাস করলো। 8 মাসের এক দীর্ঘ লড়াই যেন এই কয়েক মিনিটের গানে ওকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছে। শুভ্র শরীরটা হঠাৎ ছেড়ে দিল। সে ক্লান্তিতে আর মানসিক দহনে মঞ্চের মাঝখানেই ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। গিটারটা তার কোলের উপর আলগা হয়ে পড়ে রইল। পুরো ক্লাব তখন নিস্তব্ধ। কয়েক সেকেন্ড পর যেন সেখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটল। মেয়েরা চিল্লাচিল্লি আর হাততালিতে হলরুম ফাটিয়ে ফেলছে। কেউ কেউ স্টেজ লক্ষ্য করে হার্ট ইমোজি দেখাচ্ছে, কেউ বা পাগলের মতো শুভ্রর নামটা জেনে তার নাম ধরে চিৎকার করছে। কিন্তু শুভ্রর কানে তখন কোনো শব্দ পৌঁছাচ্ছে না। তার কানে তখন হৃদির সে অস্ফুট স্বরে বলা শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। অনেকক্ষণ পর শুভ্র উঠে দাঁড়ালো। স্টেজ থেকে নামার আগেই এক ঝাঁক বিদেশি তরুণী শুভ্রকে ঘিরে ধরল। ওদের চোখে মুখে তখন উন্মাদনা, মনে হচ্ছে এই মাত্র মঞ্চ থেকে কোনো গ্রিক গড নেমে এসেছে। সবার হাতে দামি স্মার্টফোন, ফ্ল্যাশলাইটের ঝলকানিতে শুভ্রর চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। কিন্তু তার চেহারায় কোনো হেলদোল নেই, যেন সে এই জগতের বাইরের কেউ। এক কুয়েতি তরুণী, পরনে গর্জিয়াস ওয়েস্টার্ন ড্রেস, ভিড় ঠেলে একদম শুভ্রর সামনে এসে দাঁড়ালো। তার দু চোখে মুগ্ধতা উপসে পড়ছে। সে শুভ্রর পথ আগলে ধরে ইংরেজিতে বলল, ও মাই গড, ইউ আর সো অ্যামেজিং। তোমার কণ্ঠে কি যেন একটা জাদু আছে, আমরা কি একটা সেলফি তুলতে পারি? শুভ্র কোনো উত্তর দিল না, পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নিশ্চুপ থাকাটা যেন মেয়েদের আরো বেশি পাগল করে তুলল। পাশ থেকে আরেকজন আমেরিকান তরুণী তার হাত ছুঁয়ে দিয়ে চিৎকার করে উঠল, হে লাভ, ইউ জাস্ট রক দ্য স্টেজ। তোমার গিটার বাজানো দেখে আমি জাস্ট স্পিচলেস, প্লিজ আমার সাথে একটা ছবি তোলো। শুভ্র এক পলক মেয়েটার দিকে তাকালো। সেই চাহনিতে কোনো আবেগ নেই, কোনো ভালো লাগা নেই। সে যেন এক জীবন্ত বরফের টুকরো। সে শীতল গলায় হিয়াদের দিকে তাকিয়ে শুধু একটা কথা বলল, চলো হিয়াদ, লেটস গেট আউট অফ হিয়ার, আমার দম বন্ধ লাগছে। হিয়াদ ততক্ষণে মেয়েদের ভিড় সামলাতে ব্যস্ত। সে হাসি মুখে মেয়েদের সামলাতে সামলাতে শুভ্রকে ইশারা করলো, কিন্তু মেয়েরা তো নাছরবান্দা। এবার এক অ্যারাবিক তরুণী
শুভ্রর একদম কাছাকাছি এসে দাঁড়ালো। তার গা থেকে আসা দামি পারফিউমের কড়া ঘ্রাণ শুভ্রর নাকে আছড়ে পড়ল। মেয়েটি আলতো করে শুভ্রর কাঁধে হাত রেখে ফোনের ক্যামেরাটা অন করলো। জাস্ট ওয়ান পিকচার, ইউ আর সো হ্যান্ডসাম, তোমার নামটা কি জানা যাবে? শুভ্র এবার মেয়েটির হাতটা খুব শান্তভাবে নিজের কাঁধ থেকে সরিয়ে দিল। তার চল শক্ত হয়ে উঠল। ডার্ক সানগ্লাসের আড়ালে থাকা চোখ দুটিতে তখন বিরক্তির আভা। সে নিচু স্বরে বলল, সরি, আই এম নট ইন দ্য মুড, রাস্তা ছাড়ুন। মেয়েরা যেন আকাশ থেকে পড়ল। কুয়েতের মতো জায়গায় এরকম একজন হট অ্যান্ড হ্যান্ডসাম ছেলে তাদের রিজেক্ট করছে, এটা যেন ওদের কল্পনার বাইরে। এক তরুণী তো বলেই বসলো, হেই, ডোন্ট বি সো রুড, আমরা তো শুধু একটা ছবি চাইছি। শুভ্র আর কারো কোনো কথা শুনল না। সে সোজা ভিড় ঠেলে দরজার দিকে হাঁটা দিল। পিছন থেকে ভেসে আসা মেয়েদের চিৎকার, শীষ আর ক্যামেরার ফ্ল্যাশ কোনো কিছুই ওকে থামাতে পারল না। ক্লাবের এই চড়া আলো আর পারফিউমের গন্ধের চেয়ে তার কাছে এখন পারস্য উপসাগরের সেই নোনা বাতাস অনেক বেশি প্রিয়। কারণ ওই বাতাসের ওপারে কোথাও তার প্রাণের টান মিশে আছে। হিয়া দ্রুত শুভ্রর পিছু নিল। ক্লাবের বাইরে আসতেই তপ্ত রাতের হাওয়া শুভ্রের মুখে এসে লাগলো। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পকেটে থাকা ফোনটা তখন অন। শুভ্র জানত না এই এক ফোন অন হওয়াটাই ওর 8 মাসের শান্ত জীবনে এক বিশাল ঝড় নিয়ে আসতে চলেছে। হিয়াত শুভ্রের কাঁধে হাত রেখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, ফিরে যাও তুমি। শুভ্র ভুরু কুঁচকে তাকালো হিয়াদের দিকে। তার দৃষ্টিতে একরাশ প্রশ্ন। হিয়াত দীর্ঘশ্বাস ফেলে পুনরায় আওড়ালো, চলে যাও। আর নিজেকে এইভাবে এই পাথুরে মরুভূমিতে বন্দি করে রেখো না। পৃথিবীর সব কিছু থেকে নিজেকে আলাদা রাখলেও ভালোবাসা থেকে আলাদা থাকা বড্ড কষ্টকর রে ভাই। আমি তো অবাক, তুমি এতদিন থাকো কিভাবে? আমি হলে তো পাগল হয়ে যেতাম, জীবনেও পারতাম না। শুভ্র কোনো উত্তর দিল না। সে কেবল বুক চিরে একটা লম্বা শ্বাস টানল। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ শুভ্রের পকেটে থাকা ফোনটা সজোরে ভাইব্রেট করে বেজে উঠল। তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। 8 মাস পর সেই চেনা সুরটা শুনে শুভ্রের বুকের ভেতরটা ধক করে উঠল। হিয়াদ একটু ঝুঁকে এসে বলল, ওই যে কল এসেছে, দেখো কে কল দিয়েছে। শুভ্রের হাত দুটো সামান্য কাঁপছে। সে ধীর স্থিরভাবে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে ঈশান নামটা জ্বলজ্বল করছে। শুভ্র শুকনো ঢোক গিলল। এক অদ্ভুত অচেনা ভয় যেন তার শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে। সে কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে কানের কাছে ধরলো। ওপাশ থেকে ঈশানের কণ্ঠস্বর ভেসে এলো, খুব স্বাভাবিক কিন্তু কেমন যেন এক রহস্যময় গাম্ভীর্য মেশানো। তাহলে বস? ফোনটা অবশেষে খুলেই ফেললেন। ইউ আর রিয়েলি আনপ্রেডিক্টেবল, আপনি সত্যি বড্ড অদ্ভুত। মাঝে মধ্যে আমার মনে হয় আমি আপনাকে একদমই চিনি না, বড্ড রহস্যময় মনে হয় আপনাকে। শুভ্র নিজেকে সামলে নিয়ে সামান্য থিতু হয়ে বলল, কেমন আছো ঈশান? ঈশান একটু থেমে উত্তর দিল, ভালো, আপনি? শুভ্র কোনো উত্তর দিতে পারল না। তার নীরবতা ঈশানকে সবটুকু বুঝিয়ে দিল। সে এবার গলার স্বর কিছুটা নিচু করে বলল, বস ফিরে আসেন, অনেক তো হলো, এবার ফিরে আসেন। শুভ্রের বুকের স্পন্দন এবার বেড়ে গেল। সে কিছুটা অস্থির হয়ে শুধালো, ঈশান সবকিছু ঠিক আছে তো? ওপাশ থেকে ঈশান আর কোনো উত্তর দিল না। ফোনের ওপারের নিস্তব্ধতা যেন শুভ্রকে গিলে খেতে চাইছে। শুভ্র ফের বেকুল হয়ে উঠল, কি হলো ঈশান? কথা বলছো না কেন? বাড়ির সবাই কি ঠিক আছে তো? কারো কিছু হয়েছে? হিয়াদের কথাগুলো শুভ্রর কানে ঢুকছিল কিনা জানা নেই, কিন্তু ঈশানের ওই নীরবতা তার রক্তচাপ বাড়িয়ে দিচ্ছিল। ঈশান তবুও কিছু বলল না। শুভ্র এবার সমস্ত ধৈর্য হারিয়ে চিৎকার করে উঠল, ঈশান কথা বলো, ইজ এভরিওয়ান অলরাইট? সবাই ঠিক আছে তো? ঈশান এবার প্রায় কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল। তার গলার স্বর শুনে মনে হচ্ছে সে কোনো এক কঠিন সত্যের ভার বইতে পারছে না। সবাই ঠিক আছে এবং একদম সুস্থ আছে, শুধু শুধু শুভ্রর কপালে ঘাম জমে উঠেছে। সে দাঁতে দাঁত চেপে বলল, শুধু কি? স্পিক আউট ফাস্ট, জলদি বলো।
ঈশান ওপাশ থেকে তোতলাতে লাগলো, শুধু শুধু বস। রিদি রিদি নামটা শোনা মাত্রই শুভ্র যেন আরো অস্থির হয়ে উঠল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে আর্তনাদ করে বলল, ঈশান, টেল মি ফার্স্ট, কি হয়েছে? রিদি ঠিক আছে তো? ইজ শি ওকে? ঈশান এবার হঠাৎ চিৎকার করে কেঁদে ফেলার মতো বলল, না, ঠিক নেই। রিদি গট মেরিড। রিদির বিয়ে হয়ে গেছে বস, পারলে ফিরে আসুন। বলেই ঈশান কলটা কেটে দিল। শুভ্রর হাত থেকে দামি স্মার্টফোনটা পাথুরে মেঝেতে আছড়ে পড়ল। তার চারপাশের দুনিয়াটা যেন এক নিমিষেই ওলটপালট হয়ে গেল। পুরো পৃথিবীটা মাথার ওপর দিয়ে বনবন করে ঘুরে উঠল। সবকিছু যেন মুহূর্তের মধ্যে এক টুকরো কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। শুভ্রর কাছে প্রতিটি মুহূর্ত তখন এক একটি যুগের মতো মনে হচ্ছিল। ইট ওয়াজ লাইক এ লিভিং হেল। ইমার্জেন্সি ফ্লাইট বুক করে সে পাগলের মতো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। তার পুরো শরীর থরথর করে কাঁপছে, রাগে চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। শুভ্র নিজের মনকে বারবার বোঝাচ্ছে ঈশান নিশ্চয়ই তার সাথে কোনো সিক যোগ করেছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য হয়তো রিদি আর ঈশান মিলে এই চাল চেলেছে। শুভ্র কাঁপা কাঁপা হাতে ঈশানকে মেসেজ পাঠালো, এয়ারপোর্টে অপেক্ষা করো, আই অ্যাম কামিং। দীর্ঘ এক যন্ত্রণাময় যাত্রার পর সকাল সকাল ফ্লাইট বাংলাদেশে অবতরণ করলো। শুভ্র ভিড় ঠেলে পাগলের মতো দৌড়ে বিমান থেকে নামলো। তার ভেতরে তখন এক প্রবল প্রলয় চলছে। এয়ারপোর্ট থেকে বের হতেই সে দেখলো ঈশান গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। শুভ্র এগিয়ে গিয়ে ঈশান কিছু বুঝে ওঠার আগেই তার শার্টের কলার শক্ত করে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, শুভ্র, তোমার সাহস কি করে হয় রিদিকে নিয়ে কথা বলার? হাউ ডেয়ার ইউ ঈশান। ঈশান কোনো প্রতিবাদ করল না, শুধু এক চিলতে ম্লান হাসল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল একরাশ বিষাদ। ঈশানের ওই নির্লজ্জ হাসি দেখে শুভ্র শরীরের রক্ত যেন টকবক করে ফুটে উঠল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পকেট থেকে রিভলভার বের করে ঈশানের কপালে ঠেকে ধরল, চিৎকার করে বলল, আমি তোকে শ্রদ্ধা করি, ভাই হিসাবে আপন ভাবি, তাই বলে আমার দুর্বলতা নিয়ে তুই মজা করলে তোকে আমি ছেড়ে দেব না। ডোন্ট ইউ ডেয়ার টু প্লে উইথ মাই ইমোশনস। ঈশান একটু ভয় পেল না, তার চোখে মুখে এক অদ্ভুত নিস্পৃহতা। সে শান্ত গলায় বলল, রাগ কন্ট্রোল করুন বস, দিস আঙ্গার ইজ ইউজলেস নাও। এই রাগ দিয়ে এখন কিছুই হবে না। যখন দরকার ছিল তখন আপনি পাশে ছিলেন না। আপনি সত্যি অদ্ভুত বস। শুভ্র নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। এয়ারপোর্টে শত শত মানুষের সামনে সে রিভলভার উঁচিয়ে ওপরের দিকে গুলি ছুড়ল। ঠাস বিকট শব্দে একটা শব্দ হলো, পুরো এলাকা প্রকম্পিত হলো। মানুষজন ভয়ে থমকে দাঁড়ালো, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। শুভ্র ঈশানের দিকে তাকিয়ে আর্তনাদের মতো ডুকরে উঠল, দিস ফাকিং ইউ ঈশান, স্টপ দিস ননসেন্স রাইট নাও। মজা বন্ধ না করলে আমি কিন্তু তোকে সত্যি সত্যি খুন করে ফেলব। ঈশান এবার নিজেকে সামলাতে পারল না। এতক্ষণ যে সম্মান আর ধৈর্য ধরে রেখেছিল তা যেন মুহূর্তেই ধুলোয় মিশে গেল। সে পাল্টা শুভ্রর কলা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাথে মজা করতে আমার বয়েই গেছে। বিশ্বাস না হলে যা, তুই এই দুনিয়া কেন এই মহাবিশ্বের কোথাও আর রিদিকে খুঁজে পাবি না। রিদিকে হারিয়েছিস, তুই চিরতরে হারিয়েছিস। ইউ হ্যাভ লস্ট হার ফর এভার। ফেলে রেখে গিয়েছিলি না মেয়েটাকে, একা একা কাঁদিয়েছিলি। এবার বুঝবি তুই হারানোর যন্ত্রণা কতটা কষ্টকর হয়। নাও ইউ উইল ফিল দ্য রিয়েল পেইন। ঈশানের এমন সাহসী কথা শুনে শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার ভেতরে তখন এক পাগলাটে দানব জেগে উঠেছে। সে সজোরে ঈশানের নাক বরাবর এক ঘুষি বসালে ঈশান কয়েক ফুট দূরে ছিটকে গিয়ে পড়ল। কিন্তু শুভ্র রাগ তাতেও শান্ত হলো না। সে পুনরায় তেড়ে গিয়ে ঈশানের কলার চেপে ধরে টেনে তুলে এবং দ্বিতীয় ঘুষিটা মেরে গর্জনে ফেটে পড়ল, কুত্তার বাচ্চা, কি বললি তুই? আমি রিদিকে হারিয়ে ফেলেছি, শুনে রাখ, রিদি শুধু আমার। রিদি বিলংস অনলি টু মি। এই শহর ধ্বংস করে দেব আমি যদি রিদি আমার না হয়। রিদির অস্তিত্বে শুধু এই সাইফান শুভ্র চৌধুরীর নাম বয়ে বেড়াবে। আমার কাছ থেকে রিদিকে কেড়ে নেওয়ার কারো বাপের পোলার বুকের পাটা নেই। নো ওয়ান ক্যান টেক হার অ্যাওয়ে ফ্রম মি। ঈশানের নাক দিয়ে তখন গল গল করে রক্ত ঝরছে। ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত নিয়ে সে এক বিভৎস
তাসছিলের হাসি হাসলো, মাটির দিকে তাকে ভাঙা গলায় বলল, অলরেডি নিয়ে গেছে, দে হ্যাভ অলরেডি টেকেন হার। তুই শুধু তোর ইগো নিয়ে পড়ে থাক শুভ্র, তোর হৃদি এখন অন্য কারো। শুভ্রের কলিজাটা যেন স্থিরে ফেটে যাচ্ছে। সে ঈশানকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে আর্তনাদের মতো চিৎকার করে বলল, কেন মজা করছিস এইভাবে, কেন? হোয়াই আর ইউ হার্টিং টু মি লাইক দিস? কেন আমার দুর্বলতা নিয়ে বারবার আঘাত করছিস তুই? ঈশান এবার পুরোপুরি শান্ত হয়ে এলো। সে হাত দিয়ে নাকের রক্ত মুছে নিল, স্থির দৃষ্টিতে শুভ্রর দিকে তাকালো। তার কণ্ঠে এবার কোনো রাগ নেই, আছে শুধু একরাশ করুণা। সে বলল, আমি কোনো মজা করছি না বস, আই অ্যাম ডেড সিরিয়াস। হৃদির বিয়ে হয়ে গেছে আপনি দেশ ছেড়ে চলে যাওয়ার পর। এখানে অনেক কিছু ঘটে গেছে যা আপনি জানেন না। শুভ্র দুই কানে হাত দিয়ে চিৎকার করে উঠল। তার মস্তিষ্ক এই সত্যটা গ্রহণ করতে অস্বীকার করছে, না না না, আমি বিশ্বাস করি না। এভরিথিং ইজ এ লাই, সব মিথ্যা। হৃদি শুধু আমার, সে আমার স্ত্রী। তুমি সব মিথ্যা বলছে ঈশান, সব মিথ্যা। শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে পাগলের মতো ছুটে গিয়ে গাড়িতে উঠল। গাড়ি স্টার্ট দিয়ে এক্সিলেটরের সজোরে চাপ দিল। গাড়ির স্পিড মিটারের কাঁটা যেন মুহূর্তেই আকাশ ছুঁতে চাইল। সে উন্মাদের মতো ছুটল হৃদিদের বাড়ির দিকে। রাস্তার ট্রাফিক সিগন্যাল, আইন কিছুই তার চোখে পড়ছে না। গাড়িটি এত দ্রুত চলছে যে আশেপাশে চালকরা ভয়ে গাড়ি সাইড করে দিচ্ছে। কেউ কেউ চিৎকার করে বলছে, এই ছেলের কি নিজের জীবনের মায়া নেই? শুভ্রের সত্যি নিজের জীবনে আর কোনো ভয় নেই। হি ইজ নাথিং টু লুজ নাও। সে এখন এক উন্মাদ প্রেমিক, এক বিধ্বংসী সত্তা যে তার প্রেয়সীর জন্য গোটা শহর জ্বালিয়ে দিতে পারে। তার চোখে তখন শুধু হৃদির মুখটা ভাসছে আর কানে বাজছে ঈশানের সেই বিষাক্ত কথাগুলো। স্টিয়ারিং হুইলটা সে এমনভাবে চেপে ধরেছে যে তার হাতের শিরাগুলো নীল হয়ে ফুটে উঠেছে। 20 মিনিটের মধ্যে গাড়ি সোজা হৃদিদের বাসার সামনে এসে থামল। ব্রেকের সজোরে চাপে টায়ারের ঘর্ষণে রাস্তার বুক চিরে এক বিকট শব্দ হলো। শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে গাড়ি থেকে নামল। ঝড়ের বেগে তার হাতের ধাক্কায় গাড়িটার দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হলো। সে টলমলো পায়ে বাসার মেইন দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার আঙুলগুলো থরথর করে কাঁপছে। সেই কাঁপা হাতেই সে পাগলের মতো কলিং বেল বাজাতে লাগলো। সেখানে প্রতিটি সেকেন্ড যেন তার কাছে এক একটি অনন্তকাল। দরজা খুলতে দেরি হচ্ছে দেখে শুভ্র তার হিতাহিত জ্ঞান পুরোপুরি হারিয়ে ফেলল। তার ভেতরে তপ্ত রক্ত তখন টকবক করে ফুটছে। সে সজোরে দরজা লাথি মারতে শুরু করলো। কয়েকটা প্রচণ্ড আঘাতের পর এক বিকট শব্দে কাঠের দরজাটা ভেঙে চৌচির হয়ে গেল। শুভ্র ঝড়ের বেগে হলরুমের মাঝখানে গিয়ে দাঁড়ালো এবং নিজের গলার সমস্ত জোর দিয়ে চিৎকার করে উঠল, হৃদি, হোয়ার আর ইউ হৃদি? এই হৃদি, কই তুই? আমার সাথে মজা নিস? স্টপ দিস রাইট নাও। খালি একবার সামনে আয়, তোর সব মজা আমি বের করবো। শুভ্রের গলার আওয়াজ শুনে পুরো বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো। তার বুকের ভেতরটা তখন ধকধক করে জ্বলছে, চোখ দুটো আগুনের গোলার মতো লাল। সে পাগলের মতো চারদিকে তাকাচ্ছে। হৃদির একটা ছোঁয়া বা তার কণ্ঠস্বর শোনার জন্য সে এখন মরিয়া। বাইরে আয় হৃদি, আই নো ইউ আর হেয়ার। লুকিয়ে থাকিস না হৃদি, বাইরে আয়। ইমন সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো। শুভ্রকে হঠাৎ এই বিধ্বস্ত অবস্থায় দেখে সে কিছুটা থতমত খেয়ে গেল। অস্ফুট স্বরে বলল, ভাইয়া তুমি? শুভ্র কোনো উত্তর দিল না। সে রাগে ফুঁসছে, তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে পাগলের মতো হৃদির নাম ধরে চিৎকার করে ডাকলো। শুভ্রর চিৎকারে রাবেয়া এহসানের ঘুম ভেঙে গেল। তিনি রুম থেকে বের হয়ে শুভ্রকে দেখে আটকে উঠলেন, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মুখটা কঠিন করলেন। শীতল গলায় বললেন, কি হয়েছে? কোত্থেকে হঠাৎ এসে সারের মতো এমন চিল্লাচ্ছিস কেন? শুভ্র তপ্ত চোখে ফুপির দিকে তাকালো। তার গলার শিরাগুলো ফুলে উঠেছে। সে চিৎকার করে বলল, ফুপি, হৃদিকে বের করতে বলো, না হলে আমি ওকে মেরে ফেলবো আর আমিও মরবো। আই অ্যাম গোয়িং ক্রেজি ফুপি, জাস্ট কল হার। রাবে এহসান এবার তাসছিলের হাসি হাসলেন। হৃদি গম্ভীর গলায় বললেন, হৃদি, তোর কে হয় যে তোকে আমি বের করে দেবো? তাছাড়া হৃদিকে কোথাও পাবি তুই? হৃদির তো বিয়ে হয়ে গেছে, জানিস না তুই?
অবশ্য জানবি বা কিভাবে, ফোন টোন বন্ধ করে লাপাত্তা ছিলি। শুভ্রের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। সে রাগে অন্ধ হয়ে টেবিলের ওপর থাকা ফুলদানিটা তুলে সজোরে আছাড় মারল। কাঁচের ঝনঝনানি শব্দের সাথে সে গগনবিদারী চিৎকার করে উঠল, বিয়ে বিয়ে বাল বিয়ে, হৃদিকে বের করা, মেজাজ খারাপ করো না আমার ফুপি। আই উইল ডিস্ট্রয় এভরিথিং ইফ ইউ ডোন্ট ব্রিং হার আউট। ইমন এবার ভর্ত গলায় বলল, আপু তো বাড়িতে নেই ভাইয়া, আপু তো দুলা ভাইয়ের সাথে আছে এখন। শুভ্র এবার নিজের কান চেপে ধরল, তার মনে হচ্ছে মাথাটা এখনই ফেটে যাবে। সে আর্তনাদ করে বলল, আহ স্টপ দিস, বন্ধ করবি তোর এসব মজা, ভালোই ভালো বলছে আমার হৃদিকে আমার সামনে এনে দে। শুভ্রের এমন পাগলামির খবর পেয়ে সোহান চৌধুরী, সাহারা চৌধুরী, শুভ্রা আর ঈশানও সেখানে হাজির হলো। কিছুক্ষণের মধ্যে ইকবাল এহসানও খবর পেয়ে হন্তদন্ত হয়ে বাড়িতে আসলেন। হলরুমের বিধ্বস্ত অবস্থা আর শুভ্রের উন্মাদনা দেখে সবাই স্তম্ভিত। শুভ্রের এমন হিতাহিত জ্ঞানহীন রাগ দেখে সোহান চৌধুরী চিৎকার করে উঠলেন, কি হয়েছে তোর, এমন করছিস কেন? শুভ্র তপ্ত চোখে সবার দিকে তাকে আর্তনাদ করে বলল, ওরা মজা কেন করে আমার সাথে, হৃদির বিয়ে হয়ে গেছে মানে? দিস ইজ নট এ জোক, এসব কোন ধরনের মজা? সোহান চৌধুরী কঠোর গলায় বললেন, তোর সাথে কোনো কারণে মজা করতে যাবে ওরা? তুই কি সবার বেয়াই লাগিস যে সবাই তোর সাথে মজা করবে? যা সত্যি তাই বলেছে ওরা। শুভ্র এবার গলার সমস্ত জোর দিয়ে চিৎকার করে উঠল, হৃদির বিয়ে হয় কি করে? শি ইজ মাই ওয়াইফ, হৃদি আমার স্ত্রী, ওকে আমি 3 কবুল বলে বিয়ে করেছি। আপনারা সবাই মিলে মজা করছেন? ভালোই ভালোই বলছি, স্টপ দিস ননসেন্স, মজা না করে আমার হৃদিকে এনে দিন। ইকবাল এহসান সামনে এগিয়ে শান্ত গলার চেষ্টা করে বললেন, শুভ্র দেখো, তুমি আমার সুমন্দির ছেলে, তোমাকে আমি নিজের ছেলের মতোই দেখি, কিন্তু বাবা এমন পাগলামি করো না, রিদিমা আমার অনেক সুখে আছে। তোমার এমন পাগলামোর খবর ওর শ্বশুরবাড়ির লোক জানাজানি হলে ওর সংসারে ঝামেলা হবে। শ্বশুরবাড়ি শব্দটা শোনা মাত্রই শুভ্রের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। তার ভেতরের পশুটা যেন এবার খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। হলরুমে সাজানো যা দামি জিনিসপত্র ছিল সবকিছু ভাঙতে ভাঙতে সে উন্মাদের মতো চিৎকার করে বলল, আল্লাহর ওয়াস্তে আমার হৃদিকে এনে দেন, জাস্ট ব্রিং হার টু মি, না হলে আমি সব কিছু জ্বালিয়ে দিব। আই উইল বার্ন এভরিথিং ডাউন, শেষ করে দিব সব কিছু। শুভ্রের এমন বিধ্বংসী রূপ দেখে ঈশান আর চুপ থাকতে পারল না। সে দ্রুত এগিয়ে এসে শুভ্রের হাত ধরার চেষ্টা করে বলল, বস আপনি শান্ত হন, পাগলামি করবেন না, আগে সব কিছু শুনুন। শুভ্র ঈশানের কথা কানেই তুলল না। তার সামনে হলরুমে থাকা বিশাল বড় এলইডি টিভিটা ছিল। সে সেটা 2 হাতে তুলে নিয়ে সজোরে মেঝেতে আছাড় মারল। বিকট এক শব্দে কাঁচ আর প্লাস্টিক চারদিকে ছিটকে পড়ল। সেই শব্দে উপস্থিত সবাই ভয়ে কান চেপে ধরল। শুভ্র উন্মাদের মতো চিৎকার করে উঠল, আমার মাথা পুরোপুরি খারাপ হওয়ার আগে আমার এদিকে এনে দেন বলছি। সোহান চৌধুরী ছেলের এমন বেয়াদবি আর ঔদ্ধত্য দেখে রাগ ফেটে পড়লেন। তিনি কঠোর গলায় বললেন, না এনে দিলে কি করবি, মেরে ফেলবি আমাদের? শুভ্র এবার হঠাৎ নিস্তেজ হয়ে পড়ল। বাবার দিকে তাকিয়ে আরতি জানালো, আব্বু প্লিজ, আই কান্ট টেক দিস এনিমোর, আমি নিতে পারছি না আব্বু, প্লিজ সবাই এই জঘন্য মজাটা বন্ধ করেন, আমার হৃদিকে এনে দেন। আমি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে আমি হৃদিকে নিয়ে অনেক দূরে চলে যাব, আই উইল গো ফার অ্যাওয়ে উইথ হার, কিন্তু প্লিজ আমার হৃদিকে এনে দেন। শুভ্রের এমন করুণ আরতি দেখে সেখানে উপস্থিত সবার কলিজা যেন কেঁপে উঠল। শুভ্রা এবার আর চোখের পানি ধরে রাখতে পারল না। সে প্রায় কেঁদে উঠে তারপর ভারী গলায় বলল, ভাইয়া তোমার সাথে কেউ কোনো মজা করছে না, সত্যি হৃদির বিয়ে হয়ে গেছে, তুমি চলে যাওয়ার পর এখানে অনেক কিছু ঘটে গেছে যা তুমি জানো না।